জানিস এবার বিদেশি ভাইয়াটাও নাকি আসবে। শুনলাম তো। আচ্ছা, উনি কি আরিফা আপুর মতো আমাদের সাথে মিশবে? আমি তো শুনেছি শহরের মানুষরা গ্রামের মানুষদের সইতেই পারে না, আর উনি তো বিদেশি। তাও ঠিক, কিন্তু যেখানে অরিন আপু আছে সেখানে এত ভাবনার কিছুই নেই। মিশতে না পারলেও অরিন আপু বাধ্য করবে মিশতে। মিলিয়ে নিস। চল অরিন আপুকে খবরটা দেই। কিন্তু খুঁজবো কোথায়? আরে আমাদের গ্রাম কি অত বড় নাকি? ছোটই তো, কোথাও না কোথাও পেয়ে যাব, চল। বলেই তনয়াকে টেনে নিয়ে গেল। উঠান পেরিয়ে বের হতে নিবে তখনই ডাক দিল লামিয়া, সোহার বড় বোন। কোথায় যাচ্ছিস? অরিন আপুকে খুঁজতে। কেন? আসলে মা খুঁজছিল। এটা সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে, এখন একটু ঘুরো ফিরো। এমনিতে কয়েকদিন পর কলেজে ডাক পড়বে, অযথা কেন বিরক্ত করবি? আর তোদের না পরীক্ষার সেকেন্ড টার্ম, যা পড়তে বস। সোহা আর তনয়া ভিতরে চলে গেল। গ্রাম বাংলার প্রকৃতির সাথে অন্য কোনো প্রকৃতির মিল পাওয়া যায় না। আর হয় যদি সকালের মিষ্টি রোদ্রের মাঝে বহমান নদীর দৃশ্য, তাহলে তো কোনো কথাই নেই। এরকম দৃশ্য উপভোগে বিভোরত হরিণের মন কিছুটা বিরক্ত হলেও বিথির নামে মাত্র আফসোসের জন্য। বিরক্তিতে মেরো কুচকে এলো। এই সুন্দর পরিবেশ উপভোগের মাঝে এরকম আশাহত সুর ওর বিরক্তির মূল কারণ। এভাবে কেন তাকিয়ে আছিস? আমি তো শুধু বললাম তোর ভাই আমাকে না বলে চলে গেছে। হরিণের এই মুহূর্তে ছাঁটিয়ে বিথিকে দুইটা থাপ্পড় মারতে মন যাচ্ছে, কিন্তু আপাতত সেই ইচ্ছা দমন করে মেয়েকে হেসে বলতে লাগলো, হ্যাঁ, এই জন্যই তো ভাইয়া যখন বলতে এসেছিল বিথি আমি যাচ্ছি, তখন কে জানি বলেছিল যাচ্ছ যাও, তাতে আমার কি? বিথি ভরকে গেল। পরক্ষণে গাল ফুলিয়ে বলল, আমি কি করতাম? তোর ভাই যাওয়ার আগে আমায় বলেছে যে সে শহরে যাচ্ছে কাজের জন্য। আরো আগে বললে কি হতো? ভাইয়া যদি আরো আগে বলতো তুই এভাবেই মুখ ফুলিয়ে থাকতি মন খারাপ করে? যাওয়ার আগে প্রিয় মানুষকে এভাবে মন মরা দেখতে কার ভালো লাগবে? আর ভাইয়া কি শখ করে গেছে নাকি? এখানে তেমন কোনো কাজ নেই, নিজে কিছু করতে গেলেও অনেক খরচ। এত টাকা কই পাবে? শহর না গিয়ে জীবন চলবে? এই দেখ, তোরা দুইটাও তো কলেজের জন্য শহরে তোদের আত্মীয়দের কাছে চলে যাবি, বেচারে আমি একাই গ্রামে থাকবো। তুই মন খারাপ কেন করছিস? তোর তো এমনিতেও গ্রাম ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু তোরা না থাকলে আমি তো একা হয়ে যাব। সামর্থ্য থাকলে তোদের সাথে একই কলেজের হোস্টেলে থাকতাম। আমরা দুজন যদি ম্যানেজ করে দেই। না, মা মানবে না। মন খারাপ করিস না, বন্ধে আমরা আসবো। আচ্ছা বাদ দে, নে এবার উঠে বাড়িতে গেলে নির্ঘাত বকুনি খাবো আজ। বিথি হৃদিতা অরিনের সাথে উঠে হাঁটা লাগালো বাড়ির উদ্দেশ্যে। ও অরিন, হনো না। পাশ থেকে কেউ ডাক দেওয়ায় তিনজনই তাকালো। রামু তার পান খাওয়া লালচে দাঁত কিলে ওদের দিকে তাকিয়ে আছে। আবারই নে। কি চাই? রামু আবারও দাঁত কেলিয়ে বলল, ওই অরিনাফা কইল মোরে ওই লম্বা ধবধবে ফর্সা মায়েরার লগে বিয়া দেব। তা ফোন নাম্বার আসেনি গো? হৃদিতা মুখ চেপে হাসলো। একদিন মজা ছড়ে হরিণ ওনাকে ক্যাটরিনা কাইফের ছবি দেখে বলেছিল তার বউ বানাবে। সেই থেকে বেচারা সুন্দরী বউয়ের আশায় বিয়ে করছে না। হরিণ হতভম্ব। মানুষ কতটা ভোলাভালা হলে এখনো নায়িকার জামাই হবার স্বপ্নে মশগুল থাকে। কি গো আফা? হরিণ কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো, মুখটা সিরিয়াস ভঙ্গিমা করে বলল, ভেবেছিলাম তো দিব, কিন্তু তোমার কপালে যে সে নেই। কথাটা বলে কাদা কাদা ভঙ্গিতে তাকালো। এইহান কিয়া কো আফা? আরে উনি কিছুদিন আগেই ভিকিকে বিয়ে করে মধুচন্দ্রিমা কাটাচ্ছে। রামু মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বিয়া করি হালাইছে? তুমি ওনাকে ভুলে যাও গো, আর বিয়ে করে ফেলো, ঠিক আছে? আমরা যাই। বলে এক মুহূর্ত দাঁড়ালো না, দিলেও তিনজনে দৌড়। কিছু তো দৌড়ে গিয়ে ব্রেক কষল তিনজনই। পিছে ফিরে রামুর উদাসীন চেহারা দেখে তিনজনে আফসোসের সুর তুলে মুহূর্তেই হাসিতে মেতে গেল। আহারে, কত বড় ধোকাটাই না খেলো। হয়,
অরিন, ওদিকে কি দেখছিস? দূরেই এক যুবককে দেখছিল হরিণ। তার চোখে মুখে বিরক্তি দেখে মনে হচ্ছে বেশ অস্বস্তি হচ্ছে তার। রুদিতার কথায় ওকে বলল, গ্রামের মাটিতে বিদেশি বাবুর ঢেরা বসেছে দেখা যাচ্ছে, সামনে দেখ। দুইজনও সেই যুবককে দেখলো। অরিন এগিয়ে গেল, তার পিছু পিছু বিথি আর রীতিতাও। কিছু তো যেতেই যুবকে কর্কশ কণ্ঠ শোনা গেল, কাউকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত মেজাজে বলছে, গাড়িতে আসার সময় বেশি করে ফুয়েল ভরতে পারলেন না? এই দেখি বড়লোকের ছেলে। দেখতো মাশাল্লাহ। ওই শুরু তোদের লুচুগিরি, চুপ থাক, দেখতে দে। তুই এখানে থেকে এদের সাথে কি করবি? ছেলেটার চেহারাটা পরিচিত লাগছে, তাই মনে করার চেষ্টা করব। বাড়ি গিয়ে মনে করিস, চল। কিন্তু অরিন, দুপুরে বাড়ির বাইরে থাকা ঠিক না। জানিস তো গ্রামে কিরকম সব লোক থাকে, কারণ নজরে পড়লে সমস্যা। হরিণ আর কথা বাড়লো না, ঘুরে হাঁটা লাগালো। তখনই পেছন থেকে কেউ হরিণ আপু বলে ডাক দিল। তিনজন আবার ফিরে তাকালো। ডাক দেওয়া মানুষটিকে দেখে মুচকি হেসে বলল, আরিফা, তুই এখানে? হরিণ আরিফার পেছনে লক্ষ্য করতেই দেখলো ওর মামা মামি দাঁড়িয়ে, সাথে ওই ছেলেটা। আরে আমরা তো তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে গাড়ির তেল শেষ, আর রাস্তাটাও খেয়াল নেই বাবার, তার উপর ফোনে নেটওয়ার্কও নেই। মামা হরিণের দিকে এগিয়ে এসে বলল, কেমন আছিস মা? হরিণ মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ। যাক, এখন আমাদের বাড়ি নিয়ে চলো, ভাই আর মেজাজ সেই রকমই গরম হয়ে আছে। হরিণ একবার ছেলেটার দিকে তাকালো, এতক্ষণে বুঝতে পারলো মুখটা কেন পরিচিত লাগছিল। বাড়ি এখান থেকে বেশি দূর না, মাঠ পেরিয়ে গেলেই বাড়ি, হেঁটেই যাওয়া যাবে। পেছন থেকে বিস্মিত কণ্ঠে ছেলেটি বলে উঠল, এই উত্তপ্ত রোদে গাড়ি ছেড়ে হেঁটে মাঠ পার করতে হবে? হরিণ ভ্রু কুচকে তাকালো। আহামরি এত বড় মাঠও না যে পার করতে করতে রাত হয়ে যাবে, কেবল 5 মিনিটের রাস্তা। 5 মিনিটের পথ হাঁটতে পারবে না নাকি? উফ, এমনিতেই এই গাড়ির জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এখন আবার হাঁটতে হবে। পাশ থেকে হরিণের মামা বিরক্ত কণ্ঠে বলে উঠল, আদ্রিয়ান, সামান্যই তো, কথা না বলে হাঁটো। ভাগ্যতার হাঁটার উদ্দেশ্যে সবার সাথে পাবারও আদ্রিয়ান, কিন্তু মাটি ভেদ করে বেরিয়ে আসা শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গেল। তা দেখে আরিফা জোরে হেসে দিল। তুই দেখি হাঁটতেও পারিস না ঠিক মতো। যত সব, এই জন্যই আমি গ্রামে আসতে চাই। গ্রাম মানেই অসহ্যকর। হরিণ বিরক্তি নিয়ে তাকালো। গ্রাম মানেই অসহ্যকর? এসব বলছেন উনি? হাঁটতে পারেন না নিজে, আর দোষ দিচ্ছেন গ্রামের? হাজিয়ান ভ্রু কুচকে হরিণের দিকে তাকালো। এতক্ষণ ভালোভাবে না দেখলেও কালো কামিজ পরিহিত হরিণকে একটু পর্যবেক্ষণ করে নিল। দেখতে সাধারণ হলেও চেহারায় অদ্ভুত মায়া আছে। আদ্রিয়ান ওসবে পাত্তা না দিয়ে কর্কশ কণ্ঠে আবারও বলে উঠল, I'm not interested to say anything about it at this moment. ফোঁস করে শ্বাস ছাড়লেও হরিণ। আপন মনে বিড়বিড় করে বলল, ইংরেজের বংশধর। মাঠের মধ্য দিয়ে হেঁটে চলেছে সবাই। আদ্রিয়ান বিরক্তি নিয়ে হাঁটছে। মাঠের কিছু অংশ ভেজা থাকায় পিছলে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলাচ্ছে বারবার। হরিণ একবার ওর দিকে তাকাচ্ছে, তো একবার সামনে ঘুরে মিটমিট করে হাসছে। মূলত আদ্রিয়ানের এই দশা ও চরম উপভোগ করছে। ধপাস করে কিছু পড়ার শব্দ হয়, সবাই হাঁটা থামিয়ে পিছিয়ে ফিরে তাকালো। কাদা মাটিতে কাদা লেপটে বসে আছে আদ্রিয়ান। পা পিছলে কাদার মাঝেই পড়ে গেল। এবার আর নিজেকে সংযত রাখতে পারল না অরিন, শব্দ করে হাসতে লাগলো। ওর হাসি শুনে আনিফাও হাসতে লাগলো। বিথি আর রীতিও মুখ চেপে হাসছে। আদ্রিয়ান এর বাবা মা হাসবে না আফসোস করবে বুঝতে পারছে না। ওদের হাসি দেখে রাগে শরীর কাঁপছে আদ্রিয়ানের। অরিন বুঝতে পেরে হাসি থামালে। সতর্ক পায়ে আদ্রিয়ানের কাছে গিয়ে হাত বাড়িয়ে দিল। আদ্রিয়ান এক পলক তাকিয়ে বলল, নো নিড। বলেই একা একাই উঠতে গিয়ে আবারও পড়ে গেল। এবার বিথি আর রিদিও শব্দ করে হেসে দিল। আদ্রিয়ানের রাগ হচ্ছে প্রচুর। সামনে কারো হাত দেখতে পেয়ে হাতের মালিকের দিকে তাকালো। হরিণ তার তাকানো দেখে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, মিস্টার ইংরেজ বাবু, যেটা পারেন না সেটা নিয়ে অ্যাটিটিউড না দেখানোই উচিত।
এতক্ষণে আমার হাত ধরে উঠেও পড়তে পারতেন, কিন্তু না, ইগোর জন্য সেই আবার পড়লেন। এবার তো ধরুন। হাজিয়ান অবাক কণ্ঠে বলল। ইংরেজ বাবু? অরিন আবারও হাতের দিকে ইশারা করলো। এভাবে বারবার পরে অপমানিত হওয়ার থেকে হিগুকে সাইডে রেখে ওর হাত ধরাই বেটার। এই ভেবে হাজিয়ান ওর কাঁধায় লেপটে যাওয়া হাত দিয়ে হরিণের হাত ধরল। হরিণ শক্ত করে ধরল। অরিনের সাহায্যে উঠে দাঁড়ালো। হাত ছেড়ে আবার সামনে যেতে নিলেই পিছলে পড়তে নিল, কিন্তু তার আগেই অরিন ধরল। মশাই, একটা কাজ করুন, বাকিটা কাদাময় রাস্তা আমার হাত ধরেই পার করুন। গ্রামের মেয়ে, তাই এই রাস্তায় চলাচলের অভ্যেস আছে। হাজিয়ান কথা বাড়ল না। এভাবে পড়লে লোকে কি বলবে? এমনি ব্লেজার প্যান্ট কাদায় ভরে গেছে। উঠোনে তনয়া পড়ছিল। সোহা ভিতরে গেছে জামা কাপড় নিতে। সামনে কয়েক জোড়া মানুষের পদধ্বনি শুনতে পেয়ে বইয়ের থেকে নজর সরিয়ে সামনে তাকালো। সামনে তাকাতেই চোখ পড়লো প্রথমে কাদায় ল্যাপটানো হাজিয়ানের দিকে। মুহূর্তেই ফিক করে হেসে দিল। তনু মনু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। মামা মামি কেমন আছো তোমরা? দুজনেই বলল ভালো। আদিয়ান চারপাশে কাউকে খুঁজতে লাগলো। মূলত অরিনকে দরকার। এভাবে আর কতক্ষণ? ফ্রেশ হতে হবে তো। সারাটা কোন দিকে কাকে জিজ্ঞেস করবে বুঝছে না। এই শুনো। তনয়াকে সামনে পেয়ে তাকে ডাকলো। জি ভাইয়া। I want to take shower. Where is it? তনয়া ফেল করে তাকালো। যদিও কি চাচ্ছে বুঝতে পেরেছে, কিন্তু এ তো ফটো ইংলিশ কেন বলে? পেছন থেকে হরিণ বলল, আসুন, আমি নিয়ে যাচ্ছি। হাজিয়ান অরিনের সাথে গেল। বাড়ির পেছনে একটা ইট পাথরের ছোট্ট ঘর দেখতে পেল। কল চেপে পানি তুলে দিতে হবে নাকি নিজে নেবেন? মানে? হরিণ দরজা ঠেলে দিল। উপরে কোনো আস্তরণ নেই। ওপর দিকে খোলা, দেয়াল যথেষ্ট উঁচু, তাই কেউ চাইলেও এটা টপকে দেখতে পারবে না। ভিতরে কোণে বালতি আর মগ রাখা আছে। চাপ কলের নিচে তার বামে গোসলের জন্য সাবান, শ্যাম্পু, আরো কিছু জিনিস। সবটুকু মিলিয়ে অসাধারণ একটা গোসলখানা। কিন্তু চাপ কল চেপে পানি তুলতে হয়, এটা বিরক্ত লাগলো হাজিয়ানের। আজকে তুলে দাও, আমি টায়ার্ড। অরিন কথা বাড়ল না। চুপচাপ কল চেপে 2 বালতি পানি ভরে দিল। দিয়ে পেছনে ঘুরতেই চোখ ছানা বড়া। 2 হাত চোখ চেপে মৃদু চিৎকারে বলল, আরে আরে, আচ্ছা অসভ্য লোক তো আপনি। হোয়াট? হরিণ চোখ ধরে রেখেই বলল, এখানে একটা মেয়ে আছে, তার সামনেই নিজের টি শার্ট এভাবে খুলতে লজ্জা করলো না আপনার? আজিয়ান ভুরু কুচকে তাকালো। হরিণ এখনো চোখে হাত দিয়ে আছে। মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। বেশ অনেকক্ষণ চোখে হাত দিয়ে রাখার পরও কোনো সাড়া না পেয়ে হাসতে হাসতে মুখ থেকে হাত সরিয়ে নিল। তাতেই ওর চোখ ছানা বড়া। হাজিয়ান ওর থেকে 1 আঙ্গুল দূরে দাঁড়িয়ে আছে, তাও উইদাউট টি শার্ট। সব শক্তি দিয়ে চিৎকার করে পেছাতে নিলে, হাফ স্লিপ করে মেঝেতে পড়তে নিলেই হাজিয়ান ওর 1 হাত ধরে আটকে নিল। আপনি মারাত্মক অসভ্য একটা লোক। হাত ছাড়ুন, অসভ্য। আমি অসভ্য? হ্যাঁ, অনেক অসভ্য, মারাত্মক অসভ্য, 1 নম্বরের। আর কিছু বলার আগে হাজিয়ান ওকে ছেড়ে দিল। এভাবে হুট করে ছেড়ে দেওয়ায় ব্যথা না পেলেও একটু ভরকে গেল। ফাজিল লোক, আপনার জন্য আমিও ভিজে গেলাম। এভাবে কেউ ফেলে দেয়? ছাড়তে কে বলেছিল? অরিন কটমট করে তাকালো। ফাজিল অসভ্য ইংরেজ বাবু। এখন কি আমার সাথে শাওয়ার নিবে মিস? অরিন জলদি উঠে দাঁড়ালো। দাঁত কিনমিন করে অসভ্য বলে বেরিয়ে গেল। হাজিয়ান হাসলো। হরিণ আপু, তুমি ভিজা কেন? কাদায় পড়েছিলে নাকি? কাদায় পড়লে গায়ে কাদা থাকার কথা না? তাও ঠিক। তাহলে পানি আছে দেখিস না চোখে? এই বান্দর, তুই ওর সাথে চেঁচামেচি কেন করছিস? কপাল আমার। বলেই হন করে ভেতরে চলে গেল। সোহা ভাবুক ভঙ্গিতে বলল, এর আবার কি হলো? ঘরে এসে খাটে বসে ফুঁসতে লাগলো। তনয়া শুকনো কাপড় গুছাচ্ছিল। আপু কি হয়েছে? অসভ্য। কি? এত কি করছিস কেন? কাপড় গুছা না। তনয়া পাত্তা দিল না। এই মেয়ের কখন কি হয় তা আজও বুঝে উঠতে পারেনি।
খাবার খেতে আসলো সবাই। হাজিয়ান তখনও হরিণের দিকে তাকিয়ে হাসছে। হরিণের গা জ্বলছে। খাবার মোটামুটি ভালো, কিন্তু পানি নিয়ে আদ্রিনের সমস্যা। এরা আর্সেনিক মুক্ত চাপকলে পানি খায়, যা ওর রুচিতে যাচ্ছে না। শহর থেকে আনা মিনারেল ওয়াটার দিয়েই কাজ সারল, কিন্তু এই পানি হাঁটি যাবে। কাল কিভাবে ম্যানেজ করবে ভাবতেই নিজের বাবা মায়ের রুমে গেল। মা, আমি কাল ফিরে যাব। এই পরিবেশে আই কান্ট ম্যানেজ মা। আদ্রিয়ান, এভাবে আজই এলে আর কাল গেলে লোকে কি বলবে? আই ডোন্ট কেয়ার বাবা, এসেছি, সবাইকে দেখেছি, এনাফ। এখন ব্যাক করছি, তোমরা তোমাদের মন মতো এসো বলেই বেরিয়ে গেল। ছেলেটাকে আর দেশি কালচার উপভোগ করাতে পারলাম না, দোষটা আমাদেরই। ছোট থেকে যদি ওকে বিদেশে বড় না করতাম, হয়তো এই পরিবেশটাকে উপভোগ করতে পারত। দুজনেই দীর্ঘশ্বাস ফেলল। বাইরে অদিন সবটাই শুনল। নক নক, আসবো ইংরেজ বাবু? তুমি এসো। চলে যাচ্ছেন? ইয়াহ, কালকে সকালেই। থেকে যেতেন। আদ্রিয়ান দুষ্ট এসে বলল, কেন দুপুরের ঘটনা ভুলে গেছো বুঝি? হরিণ রেগে গেল। আপনার সাথে কথা বলাই বৃথা, মারাত্মক ফাজিল আপনি। ধ্যাত। চলে যেতে নিয়েও ফিরে এসে আদ্রিয়ানের খাটে বসল। আদ্রিয়ান কিচ্ছু বলল না। মেয়েটা মিশু কয়েক ঘন্টায় আদ্রিয়ানে ওর সাথে ফ্রি হয়ে গেছে। আপনি কখনো ভোরের বাতাস উপভোগ করেছেন? করেছি তো, বিদেশে কত ভরে উঠেছি, অনেক ভালো লাগে। বিদেশ আর গ্রাম বাংলা এক না ইংরেজ বাবু। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। আদ্রিয়ান তাকালো, অনেক কথা বোঝার চেষ্টা করলো। জানেন, আমাদের দেশ এই ছোট্ট ছোট্ট গ্রামগুলির জন্যই অনেক সুন্দর। গ্রামের আলোতে আমরা দু চোখ মেলেছি, বুক ভরে নিয়েছি দূষণ মুক্ত বাতাস। মাঠে চাষের শস্য কণা, বাগানের ফলমূল মিটিয়েছে সুধার চাহিদা আর দেহের পুষ্টি। এখানকার মাঠ ঘাট, গাছ গছালি, জীবজন্তু, নদী নালা, পুকুর ও মানুষজনের সঙ্গে ঘেটেছে হৃদয়ের গভীর যোগ। চারিদিকে আম, জাম, নারিকেল, কাঁঠাল, সুপারির বন বিথি। এ যেন আবহমান গ্রাম বাংলার একটি ছায়া, ঢাকা শান্তির নীড়। গ্রাম আমাদের শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, যা শহরে বা বিদেশে পাবেন না। বাংলার গ্রামগুলোর এমনই রূপ। এই গ্রামগুলি হলো আমাদের দেশের প্রাণবিন্দু। ছায়া শীতল শান্ত পরিবেশে গ্রামগুলির অবস্থান। হয় মাঠের প্রান্ত ছুঁয়ে কতগুলো বাড়ির ঘরের জটলা, অথবা জনপদের পা ছুঁয়ে দিগন্ত বিস্তৃত অবারিত সবুজ চাষের মাঠ। অনেক অনেক গ্রামের মাঝে দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা নদী, ছোট ছোট পুকুর, কোথাও পায়ে হাঁটা সরু পথের দুধারে বাঁশের ঝাড়, কোথাও আবার ঝুড়ি নামিয়ে গ্রামের সমস্ত ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন বটগাছ। ঘন ছায়াতে আম কাঁঠালের বাগান যেন রাখালের খেলাঘর। মুক্ত বাতাসে মনের আনন্দে পাখিদের ডাক, কোকিল ডাকে পঞ্চমে, চাতকের কাতর ধ্বনি, ঘুঘুর ক্লান্ত স্বর গ্রাম্য প্রকৃতির রূপকে দেয় এক নতুন বাহবা। এক এক ঋতুতে এক এক রূপ, আহা কি মনোরম মুগ্ধকর। ঋতু পরিবর্তনের সাথে সাথে নতুন সাজে সজ্জিত হয় বাংলার গ্রামগুলি। গ্রীষ্মের খরতাপে পুকুর, খাল, নদী নালা শুকিয়ে যায়। দূর দূরান্ত পর্যন্ত শস্য শূন্য চাষের জমি, চারিদিকে শুষ্ক রুক্ষ ভাব। জনমানব শূন্য মাটির রাস্তার ঘুঘুর মন উদাস করা ডাক বাংলার গ্রামের এক পরিচিত চিত্র। বর্ষার আবির্ভাবে আকাশে ভেসে বেড়ায় সজল মেঘমেলা। এক নতুন জীবনের আশ্বাসে সবুজ সাজে সেজে ওঠে বাংলার প্রকৃতি। অরুণ আলোর অঞ্জলি নিয়ে হাজির হয় শরৎ। হেমন্তের শিশির আর হিমের পরশে মাঠের মঞ্জুরিত সর্ষে ধরে সোনার রং। শীতের কুয়াশা ঢাকা সকাল আর উত্তরে হিমেল হাওয়ায় জড়তার ভাব।
ফাগুনের আলোর সোনার কাঠিতে বাংলার গ্রামের সকাল হয়। গাছের পাতা ঝরে আবার নতুন পাতায় ফুলে ফলে ডালগুলি নতুনভাবে সেজে ওঠে। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনাকে কাটিয়ে অনেক গ্রামই উন্নত হয়ে উঠেছে। আগের মতো গ্রামগুলিতে আর বিদ্যুৎ, শিক্ষা, পথঘাট, যানবাহনের অভাব নেই। শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামগুলি উন্নত হয়েছে, তবুও এখনো বাংলার গ্রামগুলিতে আছে সরলতা, শান্তি, বুক ভরে টেনে নেওয়ার মতো প্রাণত বাতাস, আর চোখ ভরে দেখার মতো সজল শ্যামলতা। হাজিয়ান অবাক চোখেই তাকিয়ে আছে। আপনার কাছে আর্জি, যে কয়েকটা দিন আছে আমার মতো, অর্থাৎ গ্রামের মানুষদের মতো থেকে দেখুন। ভীষণ উপভোগ করবেন, ছেড়ে যেতেই চাইবেন না। এর প্রতিটা জিনিস উপলব্ধি করতে পারবেন। হরিণ দাঁড়ালো, এগিয়ে যেতে যেতে বলল, এখন আপনি ভাবুন, আমার মতো উপভোগের মজা নেবেন নাকি কাল চলে যাবেন, বাকিটা আপনার ইচ্ছে। আমি আমার অনুরোধ করেছি, সেটা রাখবেন কিনা আপনার বিষয়। শুভরাত্রি ইংরেজবাবু, সকালেই না হয় জানবো উত্তর। টাটা। চলে গেল হরিণ। আজিয়ান ভাবলো, কিছু ভেবে মুচকি হাসলো। সকালে উঠোনে সবাই বসে আছে। হাজিয়ান বের হবে একটু পর। হরিণ দাঁত দিয়ে নখ কাটছে। হাজিয়ান কি চলে যাবে? আজিয়ান জিন্স আর টি শার্ট পরে বেরিয়ে এলো। সবাইকে এভাবে বসে থাকতে দেখে বলল, তোমরা এভাবে বসে আছো কেন? তুই তো চলে যাবি, তাই সবাই দেখা করে নিচ্ছে। হাজিয়ান হাসলো। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম, থাকি কয়েকটা দিন, গ্রামটাও ঘুরে নেব। সত্যি? ইয়ে, আই লাভ ইউ ভাইয়া। সবার মুখেই হাসি। কারোরই ভালো লাগেনি হাজিয়ান আজকে চলে যাবে। তাই মন খারাপ করেছিল। এখন সবাই খুশি। হাজিয়া নয়নের দিকে তাকালো, ইশারায় বুঝালো, রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। অরিন মুচকি এসে সায় দিল। খুব তো বলো গ্রাম উপভোগ করাবে, আর এখানে বসে বসে আম খাচ্ছ। অরিন নদীর পাড়ে বসে হাম খাচ্ছিল। হামের নিচের অংশ একটু ছিঁড়ে সেখান থেকে হামের রস খাচ্ছে। এইভাবে আম খায় কেউ? ছি, কি বাজে, ওর খোসাটা দেখেছো? অরিন বিরক্তির সহিত তাকালো। এ লোকের বিদেশি হাব ভাব সহজে বদলাবে না। বসুন। এই মাটিতে? গ্রামে মাটি থাকবে, স্বাভাবিক। সরি, আই কান্ট। ফার্স্ট অফ অল আপনার এই ইংরেজি বলা বন্ধ করুন। আর গ্রাম উপভোগের প্রথম লেসন এটা। এখন আমার কথা না শুনলে আর যেভাবে করতে বলি তা না করলে উপভোগের চিন্তা বাদ দিন। ব্যাগপত্র নিন, বিকেলের ট্রেনে কেটে পড়ুন। এখন 2টো বাজে, 5টার ট্রেন পেয়ে যাবেন। কি করতে হবে ম্যাডাম? জিন্স হাঁটুর নিচ অব্দি গুটিয়ে দিন। হাজিয়ান বলল, এবার আমার মতো পা ভিজিয়ে বসুন। এটা না করলে হয় না? উপভোগ করতে হলে একটু তো সইতে হবে ইংরেজবাবু। আজিয়ান বসলো। না, তেমন খারাপ না, বরং অনেক ভালো। ঠান্ডা পানিতে পা ভিজিয়ে বসে এই কড়া রৌদ্রেও হিমশীতল বাতাস উপভোগ করা এক কথায় অসাধারণ। কেমন লাগছে? দারুণ। এবার এটা নিন। একটা হাম এগিয়ে দিয়ে, কেটে আনতে পারোনি? উফ, আচ্ছা মানুষ তো আপনি। বিদেশি কালচার শিরায় শিরায়। এটার নিচের দিকে দাঁত দিয়ে খোসা চিরুন অল্প, আর আমার মতো খান, দেখবেন মনে হবে অমৃত। So disgusting. আপনি আবারও ইংলিশ বলছেন। ওকে ওকে, খান। আজিয়ান চোখ মুখ কুচকে হাম হাতে নিল। মূলত এভাবে ও খায়নি কখনো। ছোট থাকতেই বিদেশেই ছিল, তাই কেটে কুটে খাওয়ার অভ্যাস। হরিণের দেখানো নিয়ম অনুসারে খেতে শুরু করলো। এবার নদীর স্রোত দেখুন আর খান, দেখবেন ফুরফুরে লাগছে। আসলেই অসাধারণ লাগছে। গ্রামীণ প্রকৃতি কি সুন্দর। হরিণের কথায় ধ্যান ভাঙলো হাজিয়ানের। আরো খাবেন? আছে নাকি? না, তা নেই অবশ্য, কিন্তু কিন্তু হরিণ উঠে দাঁড়ালো। চলুন তাহলে। কোথায়? উপভোগের সেকেন্ড লেসনে। হাজিয়ান উঠল, জিন্স নামাতে নামাতে বলল, তো মিস,
এটা লেসন ঠিক কয়টি? অফুরন্ত। আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান আর অরিন। অরিন আশেপাশে খুঁজে একটা পাথর নিয়ে আমের ঢিল ছুড়ল। আরে আরে কি করছো? আম পারছি। তো এখানে কেন? তোমাদের বাড়িতেই তো আছে। চুরি করার নিউ এক্সপেরিয়েন্স নেবেন তাই। হোয়াট? যেটা শুনছেন তাই। বলেই ঢিল ছুড়ল। কয়েকটা মিস গেলেও ঢিল অনেক জায়গায় ঠিকভাবে লেগেছে, তাই 2-3টে আমও পড়েছে। আরে উঠছেন না কেন? আদ্রিয়ান বিরক্ত সহিত উঠাচ্ছে সব। এবার আপনি ঢিল ছুড়ুন। আমি? হ্যাঁ। অরিন আদ্রিয়ানকে যেভাবে বলল আদ্রিয়ান সেভাবেই ছুড়ল। কেমন লাগলো? নট গুড, বাট তখনই পেছনে কে যেন চিল্লাচ্ছে চোর চোর বলে। এরে খবিশ চাচা মনে হয় টের পেয়ে গেছে, পালান। বলেই আদ্রিয়ানের হাত ধরে দিল তো। কিছু দূর যাওয়ার পর থামলো। দুজনেই হাঁপাচ্ছে। ছি, তুমি শেষমেশ আমাকে দিয়ে চুরি করালে। উফ, একটু একটু করলে কিচ্ছু হয় না। তুমি? মজা পেয়েছেন না? তা ঠিক, কিন্তু নো, কিন্তু কাল থেকে রোজ আপনাকে নিয়ে চুরি করতে যাব। বলেই হাঁটা লাগালো। আদ্রিয়ান চোখ বড় বড় করে বলল, আবার চুরি? বিকেলে সবাই মিলে উঠোনে পাটি পেতে বসেছে। আদ্রিয়ান রুমে থেকে বের হয়ে কাউকে খুঁজছে। সামনে সোয়াকে পেয়ে ডাক লাগালো। এই পিচ্ছি, শুনো। আমি? তুমি। সোহা কোমরে 2 হাত দিয়ে বলল, আমাকে দেখে আপনার পিচ্চি মনে হয়? তো তুমি কি? পেছন থেকে লামিয়া বলে উঠল, ও হচ্ছে পাগনা বুড়ি ভাইয়া। তাই? ভালো হচ্ছে না কিন্তু লামিয়া আপু। বেশ হয়েছে, যা নিজের কাজে। সোহা গাল ফুলিয়ে চলে গেল। কিছু লাগবে ভাইয়া? ইয়া, আচ্ছা, এখানে কোনো শপ আছে যেটা মিনারেল ওয়াটার পাওয়া যাবে? আশেপাশে নেই, তবে এই যে বড় রাস্তার মোড় দিয়ে যে এলেন ওখানে দোকানটাই পাবেন। ও, অ্যাকচুয়ালি আমার আনা পানি প্রায় শেষ, তাই আনতে হবে। আমি কাউকে দিয়ে তাহলে আনিয়ে দেই? না। মৃদু চিৎকারে অরিন বলে উঠল, তোর আবার কি হলো? কেন, আমাদের কি পানির অভাব পড়েছে যে পানি কিনে এনে খেতে হবে? ভাইয়া এই পানি খেতে অভ্যস্ত না। অভ্যাস না মানে কি? দাঁড়ান। অরিন ঘরে গেল। 1 গ্লাস পানি নিয়ে এসে বলল, এটা খান। কাম অন অরিন, আমি সব তোমার মতো করতে পারবো না। প্লিজ ডোন্ট রিকোয়েস্ট মি ফর দিস। অরিনের মুখে উদাস ভাব ছেয়ে গেল। আনা পানিটুকু নিজেই খেয়ে ঘরে চলে গেল। এই অরিন, যা। বাবার আবার কি হলো বুঝি না বাপু। বলেই চলে গেল। আদ্রিয়ান অরিনের ঘরের দিকে এগিয়ে যেতেই অরিন দরজার কাছে আসলো। কাল থেকে প্রকৃতি উপভোগ একাই করবেন, আমি আর কিছু বলবো না। বলেই দরজা আটকে দিল। আদ্রিয়ান বুঝলো ও রাগ করেছে। রাতে সবাই খেতে বসলে অনেকেই অরিনকে ডাকলেও সে খাবে না বলে জানিয়েছে। আদ্রিয়ান সবার চোখ ফাঁকি দিয়ে হয়নি রুমে আসলো। সে গলা খাকারি দিল, কিন্তু অরিন তাকালো না। রুমে ঢুকে আদ্রিয়ান চুপ করে পাশে বসলো। গাল এমন টমেটোর মতো করে রেখেছো কেন? অরিন নিরুত্তর। আরে আমি এসবে অভ্যস্ত নই। আর কলের পানি? সময় পরিস্থিতি মানুষকে ভিন্ন পথে নেয়। এমন সময়ও তো আসতে পারে আপনি হয়তো আর বিদেশ বা শহরে আর না যেতে পারেন। তখন কি করবেন? তখনও কি এই কিনে এনে পানি খাবেন, নাকি মানিয়ে নেবেন? এরকম সময় আসবে না। আল্লাহ চাইলে কি না করতে পারে। তাও আদ্রিয়ানকে থামিয়ে, থাক, আপনার মানিয়ে নিতে হবে না। আপনি খেতে যান, আমি আসছি। রেগে আছো? না, কারোর ইচ্ছের বিরুদ্ধে জোর করা উচিত না। আমি একদম রাগ করিনি। যান, আমি মুখে পানির ছিটা দিয়ে আসছি। অরিনের মুখ ভার বুঝতে পারল। কিছু না বলেই উঠে গেল। গ্রামে রাত 10টা মানে মধ্যরাত। খাওয়া দাওয়া করে সব যে যার রুমে ঘুমাচ্ছে।
এই সময় দরজায় কারো টোকা পেয়ে খুলে দিল হাজিয়ান। সামনে অরিনকে দেখে অবাক হলো। তুমি এত রাতে? হরিণ মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল, ফিসফিসিয়ে বলল, ইংরেজ বাবু জ্যোৎস্না বিলাস করবেন নদীর পাড়ে। হাজিয়ানও ফিসফিস করে বলল, এত রাতে? আরে রাত হয়েছে তো কি হয়েছে, আমি আর ভাইয়া কত গিয়েছি। গ্রামের লোক খারাপ ভাববে না? আমাদের গ্রামের মানুষ অনেক সরল, তাই কিছু ভাববেও না বলবেও না। চলুন চলুন। হাজিয়ান গেল। ধীরে ধীরে বাতাস, নির্জন রাত। গ্রামের পথঘাটে কোথাও প্রাণের আভাস মাত্র নেই। বৌদ্ধ পূর্ণিমার রাত, চাঁদ যেন তার অপূর্ব শুভ্র আলো ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। সমস্ত নিসর্গ যেন জ্যোৎস্নার শুভ্রতায় আত্মলীন হয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ আলোয় প্রকৃতির এই শোভা দেখে আমি অভিভূত। মনে পড়ে রবীন্দ্রনাথের সেই গানের কলি, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বসন্তেরই মাতাল সমীরণে বনের ভিতর দাঁড়িয়ে জ্যোৎস্নার প্রকৃতি অনুভব করা ভিন্ন এক অভিজ্ঞতা। হায় হায় চাঁদ মামা বলে ছোটবেলা থেকে আমাদের সঙ্গে চাঁদের নিবিড় আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা হয়। চাঁদ যেন জীবনে স্নিগ্ধতার আলো ছড়ায়। কবি সাহিত্যিকটা চাঁদকে নিয়ে লিখেছেন স্মরণীয় কত কবিতার পংক্তি। এভাবে চাঁদ আর জ্যোৎস্না মানব জীবনে অমলিন হয়ে আছে। জ্যোৎস্না রাতে প্রকৃতিকে খুব মায়াবী দেখায়। চারিদিকে জ্যোৎস্নার শুভ্রতা, নদী তীরে দিগন্ত জোড়া প্রান্তরে দাঁড়ালে যে কোনো মানুষের মনে স্নিগ্ধতার বোধ জন্মে, আনন্দে ভরে যায় সারা মন। এবার বলুন তো কেমন লাগছে? সত্যি বলতে চন্দ্রালোকিত রাতের অপরূপ শোভা দেখা ভিন্ন এক অভিজ্ঞতা। ঘটনাক্রমে হে রাতে জ্যোৎস্নার রূপ মাধুরী অবলোকন করে আমি বিস্মিত। জ্যোৎস্না রাতের সৌন্দর্যের এমন অপূর্ব রূপ আমি আমার ক্ষুদ্র জীবনে আর কখনো অনুভব করিনি। ধন্যবাদ হরিণ, তোমার জন্য এই রাতকে উপভোগ করছি। হরিণ হাসল। এখন ঘুমিয়ে পড়ুন, কালকে সকাল সকাল চুরি করতে যাব। আজরানের অরণ্যের কিছুটা কাছে গেল। হরিণ এতে অনেক ভরতে গেল আর ভয়ও পেল। হ্যাঁ, তো কাছে কাউকে দেখার, বিশেষত পুরুষকে দেখার অভিজ্ঞতা অনেক কমই, তাই ভয়েই চোখ বন্ধ করে ফেল। হাজিয়ান মুচকি হাসল। একটা কথা জানো হরিণ? হরিণ চোখ খুলল। তোমার চেহারা ইনোসেন্ট মার্কা হলেও তুমি... অরিন ভ্রু কুচকে জানতে চাইল, কি? বজ্জাতের হাড্ডি। অরিন ফোঁস করে শ্বাস ছাড়ল। আপনি একটা ফাজিল অসভ্য বজ্জাত। অরিন উঠে গেল। হাজিয়ান ওখানে বসেই হাসতে লাগলো। হাজিয়ান হাসতে হাসতেই বলে উঠল, আরে অরিন দাঁড়াও। পাখির কিচিরমিচির আর বাইরের হট্টগোলে ঘুম ভাঙলো হাজিয়ানে। পাশে হাত চেয়ে মোবাইলে টাইম দেখে নিল। ভোর 5টা বাজে। গ্রামে সবাই সকাল সকাল জেগে যায়, তাই বাইরে এত হট্টগোল। বিরক্তিতে মুখ কুচকে এলো। পাশ থেকে আরেক বালিশ নিয়ে মাথার উপর রাখলো। আগে আগে শুয়ে পড়লো। অভ্যাসের কারণে রাত 12টা অব্দি জেগেছিল। দরজায় কখন থেকে কেউ নক করেই যাচ্ছে। এবার ঘুম ঘুম চোখে দরজা খুলে আবারও শুয়ে পড়লো। আরে আরে ও ইংরেজ বাবু, আরে উঠবেন না, সবাই উঠে গেছে তো। অরিন প্লিজ, আই নিড স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। লে হালুয়া, ঘুমেও ইংলিশ বলা ছাড়ে না। আরে ও ইংরেজ বাবু। হরিণ আদ্রিয়ানকে ধাক্কাতে লাগলো। এবার আদ্রিয়ান যথেষ্ট বিরক্ত হলেও রেগে বসলো। সমস্যা কি তোমার? একটু শান্তিতে ঘুমাতে পারবো না? হরিণের মুখ মলিন হয়ে গেল। আদ্রিয়ান খেয়াল করলো, কিছুক্ষণ নিজেকে শান্ত করে উঠে গিয়ে তোয়ালে নিল। ফ্রেশ হয়ে আসি। হরিণ মুচকে আসলো। ভোরের বেলায় এই সময়ে নদীর পাড়ে হাঁটার মজাই আলাদা। অরণ্যের সময় না আনলে হয়তো এই সময়টাকে অনুভব করা যেত না। তনয় আর সোহাও সাথে আছেন। 4 জন মিলে সকালের এই মিষ্টি দূষণমুক্ত বাতাস উপভোগ করছে। আদ্রিয়ান কি ভেবে হরিণের দিকে তাকালো। মোটামুটি ফর্সা দেহে সাদা গোল গোল জামায় দারুণ লাগছে। মিটার চোখগুলো সুন্দর বেশ। যখন হাসি বা মন খারাপ করে চোখগুলো জানান দিয়ে দেয়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ান। কিছু একটা মনে পড়তেই চোখ সরিয়ে নিল। মনে মনে নিজেকে বকলো, নিজেই নিজেকে বলল, নিষিদ্ধ গাছে সায় দিস না, তোর জন্য নিষিদ্ধ, ও নিষিদ্ধ। খাবার ঘরটা মোটামুটি রকমের। সবাই একসাথে বসেছে।
লোকজন বেশি হওয়ায় ভুনা খিচুড়ি আর ভর্তা করেছে, বেশ আরাম করেই খাচ্ছে। যদিও আদ্রিয়ান অভ্যস্ত না সকালে এত ভারী খাবার খেতে, কিন্তু নতুন কিছুতেই দোষ কি? খাবার গলায় আটকে গেলে নিজের পাশে রাখা বোতল থেকে পানি নিতে গিয়েও নিল না। পাশে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢাললো। তাই দেখে আদ্রিয়ানের মা বাবা খাওয়া থামিয়ে তাকালেন। হরিণও খেয়াল করলো। আদ্রিয়ান গ্লাসের পানি খেলো। কেমন মিষ্টি একটা স্বাদ, যদিও মিনারেল ওয়াটারের মতো না, তবে ভিন্ন রকমের স্বাদ। হরিণ আর মা বাবা মুচকি এসে খেতে লাগলো। নির্জন দুপুর স্তব্ধ সময়ের এই বিশেষ ক্ষণেই মানুষ নিজের মধ্যে এক ধরনের হারষ্টতা খুঁজে পায়। মানুষের জীবনে নেমে আসে মন্থরতা। অফিস আদালত ব্যস্ততার স্থান হলেও এই সময় মানুষ শান্তিতে শরীরে মন্থরতা আবিষ্কার করে। গ্রামের ফসলের জমিতেই কৃষকের এই সময় কোনো কাজ নেই। অলস এই ক্ষণে তার দু চোখে ঘুম জড়িয়ে আসে। আগুনের হলকার মতো সূর্যের তাপ শরীর স্পর্শ করে। কাঁচ ফেলে গাছের নিচে তখন অবস্থান নেয় কৃষক। মধ্যাহ্নের এই অবস্থা পর্যবেক্ষণ করে কবি বলেন, রৌদ্রময়ী রাতে ঝাঁঝা করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম। মধ্যাহ্নে পল্লী প্রকৃতিতে মানুষের মধ্যে আনন্দময় কিছু মুহূর্তের সৃষ্টি হয়। মনের ভালো লাগার বোধ কাটে আর ঝড়ের আভাস পেলে হাজির হয় আম গাছের নিচে। শহরে অবশ্য এরকম চিত্র দেখা যায় না। কর্মময় ব্যস্ত শহরে দুপুর যেন একরকম উপেক্ষিত, শীতাতপ নিয়ন্ত্রিত আভিজাত্য তাদের এরকম দুপুর উপভোগের খুব বেশি সুযোগ দেয় না। বাস্তবিক কোনো সিক্ততা, কিন্তু ওই রকম দুপুরে প্রকৃতিও বিমুখ হয় মানুষের মানসিক চাহিদার কাছে। তাই চারিদিকে শূন্যতা, হাহাকার, রূঢ়তা যেন মানুষের মনকে গ্রাস করে ফেলে। গ্রীষ্মের মধ্যাহ্নের ওই ক্ষণ প্রকৃতিতে দীর্ঘস্থায়ী হয় না। এক সময় সূর্য ঢলে পড়ে শান্ত হয়ে আসে প্রকৃতির রুদ্ররূপ। গধূলি লগ্ন থেকে পাখির ঘরে ফেরা শুরু হয়। সূর্যতাপ রহিত প্রকৃতি একটু হলেও ঠান্ডা হয়ে আসে। ধীরে ধীরে সন্ধ্যা শেষে রাত নামে প্রকৃতিতে। তবে দীর্ঘ মধ্যাহ্ন প্রকৃতির বুকে যে স্মৃতি এঁকে দেয় তা মানুষের মধ্যেও স্থায়ী কল্পনার উচ্চারণ। অলস মানুষ বিশ্রামে পার করে গ্রীষ্মের এইরকম প্রতিটি মুহূর্ত, আর কল্পনা শক্তি শিল্পী গড়ে তোলে অপূর্ব নির্মাণ সৌধ। দুপুরে বাড়ির পেছনে আম গাছের নিচে বসে গল্প করছে বিথি, হৃদি, তনয়া, সোহা, লামিয়া আর অরিন। মোট কথা মেয়ে আড্ডা। লামিয়া ওদের থেকে অনেকটাই বড়, গ্রামেরই নর্মাল ভার্সিটিতে পড়ছে। লামিয়া আর সোহা আর আকাশ 3 ভাই বোন। অপরদিকে এদের কাকার ছেলে মেয়ে অর্থাৎ অরিন, তনয়া আর আদিব 3 ভাই বোন। ওই অরিন, সে কবে আসবে? তা তো জানি না, কাজের ছুটি পেলে এমনি তো শহরেই থাকবে। বিথি, এত উতলা হোস না। ও যদি বেকার থাকে, তোর বাবা মাও তোকে ওর সাথে বিয়ে দিতে চাইবে না। এই আপু, তুমি বিয়ে করবে কবে গো? লামিয়া ভরকে গেল। এই মুহূর্তে এই প্রশ্ন আশা করেনি। হরিণ মুখ চেপে হাসলো। আদিব ভাইয়া যখন মত দেবে তখন। লামিয়া হরিণের কান মলা দিয়ে বলল, খুব পেকে গেছিস তাই না? আহ আপু, লাগছে, ভুল কি বললাম? তুমি তো তার অপেক্ষায় দিন গুনছো। লামিয়া আরেকটু জোরে বলল, তুই অনেক পেকে গেছিস। আচ্ছা আচ্ছা, আর বলবো না, ছাড়ো। হরিণ আপু, ওই দেখো। আম গাছ থেকে একটু দূরে কোনায় রামু বসে আছে উদাস মনে। বেচারা এখনো শোক কাটিয়ে উঠতে পারলো না। আহারে। দুজনেই পিক করে হেসে দিল। হরিণরা ওর কাছে গেল, ওর পাশে এসে বসে বলল, কি গো রামুদা, এভাবে দেবদাস হয়ে বসে আছো কেন? হ্যাঁ, আমার থেকে কেমনে বিয়ে করলো অরিনাফা? হরিণের আফসোস হলো, বেচারা কিভাবে বোকা বানানো উচিত হয়নি। আমি অপর পাশে বসে বলল, একজন গেছে তাতে কি, নতুন আসবে। রামু কিছু বলল না। রামুদা, একটা উপদেশ দেই, পৃথিবীতে এমনিই হয়, একজন আসবে তো যাবে, কিন্তু ভালোবাসা থাকলে তাকে কোনো দিন হারাবে না। ভালোবাসা? আরে না, ভালোবাসা। হ্যাঁ, আবার কি তা? রামুদা, ভালোবাসা মিষ্টি একটা অনুভূতি, যেখানে দুজন দুজনকে বোঝে, কেয়ার করে। এক কথায় প্রকৃত প্রেম যা পাওয়া আজকাল দুষ্কর হয়ে উঠেছে। একজন দুটো তিনটে করে প্রেম শুরু করে দিচ্ছে। আজকালকার প্রেম বড়ই অদ্ভুত। আজকাল কার প্রেম
প্রেম ছাড়া বাকি সব কিছুই দেখা যায়, কিন্তু প্রকৃত প্রেমকে বোঝা খুব দরকার। কারণ মানুষ একজনের সঙ্গে কিছু বছর সম্পর্কে লিপ্ত থাকার পর সেই মানুষটি ধোঁকা দিলে তার দুঃখের কোনো শেষ থাকে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে ছাড়া কোনো অস্তিত্বই নেই, এই সমস্ত কথা একজন আরেকজনকে খুব সহজেই বলে দেয়, কারণ এই সমস্ত কথা বলতে ট্র্যাক্স লাগে না। কিন্তু কিছু মাস বা কিছু বছর পরেই তাদের আসল রূপ দেখায়। কিন্তু তখন আর উপায় কি দুঃখ ছাড়া? তুমি যাকে ভালোবাসবে দেখবে সে তোমাকে কতটা পরোয়া করে, কারণ যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে সব থেকে বেশি তোমার পরোয়া করবে। তুমি তার সাথে থাকলে সুখ সুখ অনুভব করো নাকি দুঃখ অনুভব করো? তার সাথে থাকার সময় তোমার হালকা বোধ হয় নাকি ভারী ভারী অনুভব হয়, সেই খেয়াল করবে। তো মুই বুঝুম কেমনে মুই ভালোবাসি কাউরে? যখন কাউকে ভালোবাসবে চোখ বুজে তাকে বিশ্বাস করবে, তার সাথে কথা বলবে, নিজেকে হালকা অনুভব করবে, তার মন খারাপ দেখলে ভালো করতে চাইবে, তার কোনো অনুরোধ ফেলতে পারবে না। তাইলে তো মুই অরিনা পারে ভালোবাসি। কিছু না খেয়েও হরিণের কাশি উঠে গেল। পেছনে হাজিয়ান চোখ বড় বড় করে রইল। শুরু থেকে এই ছিল। লামিয়া, সোহা, তনয়া, বিথি আর রিদি একসাথে বলে উঠল, কি লে হালুয়া, তুমি পাগল রামুদা? ও মা, মুই পাগল হমু কি আত্তে? রামি আফা কইল তো, এই দেখো তোমারে দেখলে মুই হাসি, তোমার লগে মুই কথা কইতে মোর ভালো লাগে। বলেই পান খাওয়া দাঁত বের করে হাসলো। নম করে উঠে দাঁড়ালো হরিণ। আরে এই ভালোবাসা তো বোনের ভালোবাসা। রামু লজ্জিত পাওয়া ভঙ্গিমা করে বলল, লে, একদিকে ভালোবাসি কয় আরেকদিকে আফা ডাকে। হরিণ দাঁত কিরমির করে তাকালো লামিয়ার দিকে। এদিকে লামিয়া এখন শকে। ও বললো কি আর বেটা বুঝলো কি? ও আরিনাফা, কিছু কও না দেখি। আরে বললাম তো, তুমি তো ভাইয়া লাগো আমার। রামু এবার হরিণের হাত ধুলো। ওই কিটরিনা মোরে সাইডা বিরাট কোহলিরে বিয়া করছে, তো আরে মুই ছাড়ুম না। আরে ওটা কিটরিনা না, ক্যাটরিনা। আর বিরাট কোহলি না, ভিকি। আর কোহলিও না, কোহলি। ধুর, তোমায় এগুলো বলছি কেন? হাত ছাড়ো। রামু নিজের মতো বকবক করেই যাচ্ছে। হরিণ এবার অসহায় চোখে হৃদির দিকে তাকালো। হৃদি আশেপাশে খুঁজে কিছু লতাপাতা নিয়ে এলো। ওগুলো হাসতে করে রামুর গায়ের উপর ছাড়লো। আর তনয়া ভয় পাওয়ার ভঙ্গিমা করে বলল, ওরে বাবারে, সাপ! রামু অন্যের হাত ছেড়ে গায়ে থেকে লতাপাতা ফেলতে লাগলো। ও মা গো! বলেই পিঠ থাপড়াতে থাপড়াতে দৌড় দিল। পেছন থেকেই কারো হুহা হাসির শব্দে সবাই তাকালো। আরিফা আর আদ্রিয়ান হাসতেছে। মূলত আরিফার সাথে এসেছিল পেছন দিকে ঘুরতে, এসেই এই কাণ্ড। হরিণ রেগে বলল, হাসছো কেন তোমরা? বিধি বিধি এক পলক তাকে ওরাও হাসি শুরু করলো। সেই সাথে যোগ দিল তনয়া, সোহা, লামিয়া। অনিবার কাদা কাদা ফেস করে বলল, তোমরাও? বাহ বাহ, এতদিন অবাস্তব মেয়ের জন্য কল্পনা জল্পনা করে রেখেছিলে, এখন অরিনাপুর জন্য? বলেই এক দফা হাসলো। লামুর বাচ্চা, ওকে এসব ফালতু কথা কে বোঝাতে বলছে? আরে আমি কি জানি নাকি? ও উল্টো বুঝবে। তবে যাই বল, রামু আর তুই হেব্বি হবে। ধ্যাৎ ছাতার মাথা। বলে ওখান থেকে চলে আসলো। সবাই আরেক দফা হাসলো। বিকেলে মন খারাপ করে নদীর পাড়ে বসে আছে অরিন। আদ্রিয়ান তখন পাশে বসলো। কি ব্যাপার, মন খারাপ? হুম দুপুরবেলায় ঘটনার জন্য? হুম হুম। তাহলে কালকে বিথি আর রিদি চলে যাবে। কোথায় যাবে? আরে ওরা তো ঢাকায় কলেজে পড়বে, তাই এক্সাম দেবে। তো ওরা বিথির মামার বাসায় থেকে এক্সাম দেবে, আর টিকলে ওখানের হোস্টেলে উঠে পড়বে। আর তুমি? আমাদের কি আর এত সামর্থ্য আছে? 3 বেলা খেতে পাই, এই অনেক। বাবার শরীর ইদানিং ভালো না, খেতেও তেমন ফসল হয় না। ভাইয়া কিছুটা রোজগার করে শহরে, আর মাসে মাসে টাকা পাঠায়।
কাজের জন্য গত কয়েক বছরেও আসেনি এ মুখ। তার উপর আমি শহরে এত বড় কলেজে ওদের সাথে গেলে টাকা পাবো কই, আর হোস্টেলেই বা উঠবো কিভাবে? তোমার রেজাল্ট কি এসএসসি? A+ শুধু। গুড। আপনারা তো পরশুদিন চলে যাবেন তাই না? আফিফার পড়া নষ্ট হচ্ছে, বাবার আর আমার কাজও আছে, তাই। সবাই চলে গেলে কেমন একা হয়ে যাব। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি চলো। মিথি আর দিদি চলে গেছে। যাওয়ার সময় অরিনকে বিদায় দিতে গিয়ে দুজনেই কেঁদে উঠল। এতদিন একসাথে ছিল তাই। স্টেশন অবধি হাজিয়ানের সাথে হরিণ গিয়ে এগিয়ে দিল। ওদের ট্রেনে ওঠানোর পর ওরা চলে যাচ্ছিল। জানেন, আমি এই ট্রেনে কখনো উঠিনি। কেন? আরে আমি তো গ্রামের বাইরেই পা রাখিনি এখন অব্দি। বুঝলাম ব্যাপার। খুব জলদি এটাতে উঠবে। কিভাবে? ভাগ্য। গ্রামের মেঠো পথে হেঁটে যাচ্ছে আদ্রিয়ান আর অরিন। চাইলে এই ভ্যান গাড়ি নিতে পারতো, কিন্তু আদ্রিয়ান স্টেশনের আশেপাশটা দেখতে চাচ্ছিল। অরিন, তুমি না থাকলে হয়তো গ্রাম সম্পর্কে এত অজানা কথা জানতেই পারতাম না। গ্রাম মানেই একটা মিষ্টি অনুভূতি, এই জন্য তো কখনো এটা ছেড়ে যেতে মন চায় না। মন ঠিক করে নাও। কে বলতে পারে ভাগ্য তোমায় শহরে নিয়ে ফেলতেও পারে। মোটেও না। মোটেও? হ্যাঁ, ধরো তোমার কোনো শহরে ছেলের সাথে বিয়ে হলো। আমি বিয়েই করব না। বলাটা সহজ, কিন্তু পরিস্থিতি এক থাকে না থাকলে। হরিণ অবুজ চোখে তাকালো। কিছু দূর যেতেই ভ্যান নিল। এতখানি পথ হেঁটে যাওয়া সম্ভব না। আরেকটু দূর যেতে ভ্যানে আরেক যাত্রী উঠল। হরিণ মুখে বিরক্তিকর ভাব বজায় রেখে বসে আছে। এখনো ওর মনে হচ্ছে হেঁটে যাওয়াই এর থেকে অনেক ভালো ছিল। পাশে সেই যাত্রী লাজুক ভঙ্গিতে অরিনকে দেখছে তো হাসছে। সেই যাত্রী আর কেউ না, রামু। তুমি দাঁত কেলানো বন্ধ করবে? কেমন আছো অরিনাফা? ধুর। আদ্রিয়ান বেশ মজা নিচ্ছে হরিণের এই বিরক্তি। তোমার লাইগা মই একখান কবিতা বানাইছি, শুনো বলতাছি। হিসা জিন ঋণ আন্ডা, কলের পানি ঠান্ডা, আছে কত ঋণ, আয় তো আরে ভালোবাসি অরিন। অরিন টুকুস করে ভ্যান থেকে ধাক্কা দিল ওরে। তোর কবিতা দিয়ে পিন্ডি চটকা তুই যত সব। আদ্রিয়ান জোরে জোরে হেসে উঠল। হরিণ রেগে বুম হয়ে আছে। হাঁকা বাঁকা পথের কারণে ভ্যানে কিছুটা ঝাঁকি দিচ্ছে। ঝাঁকির যেন অরিন পড়ে যেতে নিলেই আদ্রিয়ানকে বাহু ডোরে হাঁটকে নেয়। মুহূর্তেই শিহরণ বয়ে যায় হরিণের মনে। এই অনুভূতির কারণ অরিনের অবুঝ মন জানে না। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বৈশাখ মাসে এমন একটু একটু ঝড় বৃষ্টি হয়। এর মাঝেই ভ্যানের চাকা পাংচার। ভাগ্যতায় ওদের হাঁটা শুরু করতে হলো, কিন্তু রক্ষা হলো না। বৃষ্টি শুরু হয়ে গেছে। হরিণ হাঁটা থামালো। মাঠ পেরোলেই বাড়ি। বৃষ্টির আবেশে চোখ বন্ধ করে ভিজতে লাগলো। আদ্রিয়ান কিছু তো যাওয়ার পর যখন বুঝলো হরিণ সাথে নেই, তখন পিছন ঘুরে দেখলো বৃষ্টিতে ভিজছেও। অদ্ভুত লাগতে শুরু করলো আদ্রিয়ানের। ঘুরে চলে যাচ্ছে ও। হুট করেই এগিয়ে গেল। অর্ণের কিছু কাছে গিয়ে ওকে ছুতে যাবে, সেই মুহূর্তেই ওর হাত থামলো। নিজেকে দূরে সরিয়ে হারলো। মাথার চুল মুঠো করে ধরে বলতে লাগলো, নিষিদ্ধ। নিজেকে ধাতস্থ করে হরিণকে ডাক দিল। অরিন। অরিন চোখ মেলে তাকালো। বাড়ি চলো, এখনের বৃষ্টি ভালো না। ভেজতে ভেজতে দুজনে বাড়ি গেল। রাতে অরিন বিছানা গোছাচ্ছে, এমন সময় জানালায় কারো অবয়ব দেখে বেশ ভয় পেল। পরক্ষণে রামুকে দেখে মেজাজ আসমানে। কোমরে দুই হাত রেখে বলল, কি চাই? তোর কোন দিনের প্রেমিকা আমি তখনের কাহিনী ভুলে গেলি? হরিণ খাটের নিচ থেকে লম্বা লাঠি বের করলো। হয় তুই যাবি, নয় তোর লাশ। বের হ। আগে মাইনসে কইতো মায়া মানুষের রাইতে জিনে ধরে, আজকে দেখিও লইলাম। তোরে রে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেই দৌড়। যত সব। সকালে হরিণ ঘুমাচ্ছে, বাইরে ওর মা ডাকছে। আজ এত সকাল সকাল কেন ডাকছো? 5টাও বাজেনি। কথা কম বল, ব্যাগপত্র গুছাই, সব নিয়ে নে যেগুলো প্রয়োজন। মায়ের গলা কেমন যেন ভার ভার শোনাচ্ছে। হঠাৎ
মা বড় মাদুরে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তুই শহরে যাচ্ছিস? মানে তোর মামার বাসায় থেকে তুই কলেজে পড়বি। মজা করছো? না রে মা, তুই পড়াশোনা কর, যাতে কখনো কোনো সমস্যা পড়লে পড়াশোনার মাধ্যমে কিছু করতে পারিস। আমি থামবো কিভাবে মা? আর টাকা? অভ্যাস কর মা, আর টাকার চিন্তা করতে হবে না। মা চলে যেতে নিলেই মা, অরিনের মা ফিরে দেখলো অরিনের চোখ ছলছল করছে। মা মুচকি হাসলো। ছুটি পেলেই আসবি কেমন? অরিন মাকে জড়িয়ে ধরল। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে অরিন, তনয়া, সোহা আর মা মামি। তনয়া আর সোহা ছুটি পেয়েছে, তাই কয়েকদিন ঘুরে আসবে। আজিয়ান গাড়ি নিয়ে আসলো। মা বাবা তোমরা গাড়ি নিয়ে চলে যাও। আজিয়ান অরিনের দিকে তাকিয়ে বলল। অরিন ট্রেনে। চমকে তাকালো। রিয়েলি? ধন্যবাদ ইংরেজ বাবু। উফ, ভাবতেই ভালো লাগছে আমিও ট্রেনে উঠেছি। ট্রেন ছেড়েছে আরো 5 মিনিট আগে। আরিফা, তনয়া আর সোহা জানালার ধারে বসে আছে। কোন কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে চাও? বিথি রিদিদের কলেজ। তাহলে দেরি নেই, কয়েকদিনের মধ্যে এক্সাম, তাই বাসায় গিয়ে আজ রেস্ট নেবে, কাল পড়বে। তাহলে অরিন আপু কি ঘুরবে না আমাদের সাথে? ও অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর না হয় ঘুরবো আমরা। সবাই সম্মতি জানালো, কারণ অরিন ছাড়া ঘুরে কেউ মজা পাবে না। ওরা কোনো ক্যাবিন নেয়নি। ট্রেন কিছুক্ষণের জন্য হার্ক স্টেশনে থামলো। আর কয়েকটি স্টেশন এরপরেই ওদের স্টেশন। পৌঁছাতে পৌঁছাতে বিকেল হবে। আজিয়ার নামলো কিছু খাবার আর পানি আনতে। পাশের স্ট্রিট এতক্ষণ খালি ছিল, কিন্তু স্টেশনে লোক উঠেছে। কয়েকজন ছেলে আর কয়েকজন মেয়ে সিট ঘিরে জড়ো হয়ে বসেছে। হরিণের বেশ লাগলো। সবাই মিলে হাসি ঠাট্টা গান গাচ্ছে। এই আপু, এদিকে তাকিও না, দেখো ওই কর্নারের ছেলে তোমার দিকে তাকিয়ে আছে কেমন করে। অরিন খেয়াল করলো ব্যাপারটা, কিন্তু বুঝলো না ঠিক কাকে দেখছে। কারণ এক সিটে ওরা 3 বোন বসে আছে। অরিন আর তাকালো না। জানালা থেকে অরিন আর আজিয়ান বসেছে। তনয়া, সোহা আর আরিফা ওদের পাশে। বেশ অনেকক্ষণ পর জানালা দেখলো আজিয়ান উঠছে। এদিকে আসতেই এক ছেলে বলে উঠলো, আরে আদ্রিয়ান। আজিয়ান চমকে গেল। তারপর ওদেরকে দেখে হাসলো। আরে অনিক, তোরা এখানে? এই কালকে একটু ঘুরতে আসলাম এইখানটায় সবাই, আর আজকে ব্যাক করছি। তোর কি খবর? গ্রামে গিয়ে তো আর ফোন করলি না। আরে ওখানে নেটে যাওয়া অবস্থা, তাতে ঠিকমতো অনলাইনই হতে পারিনি। পাশ থেকে এক মেয়ে বলে উঠলো, তোর সিট কোথায়? এখানে বস আমাদের সাথে, অনেক দিন পর ক্যাম্পাসে আড্ডার ফিলিংস পাবো। আরে রোজ না? কেন, ওকে চিনিস না? এরকম আটা ময়দা মাখলে একে চিনবে বল? সবাই হেসে উঠল। তুই ভালো যে কবে হবি। আর এই আরেক সাধু মিস্টার সাগর, দেখ এখানে বসেও অফিসের কাজ করছে। সাগর এক পলক তাকালো, আবার কাজে মন দিল। আদ্রিয়ান হাতে থাকা খাবার আরিফার হাতে দিল। এটা তোর বোন না? যেই ছেলে তাকিয়েছিল সে বলে উঠল, আমার বোন। এরা কারা? ও অরিন, তনয়া আর সোহা। অরিন আর তনয়া আমার ফুফাতো বোন, আর সোহা ওদের কাকার মেয়ে। আদ্রিয়ান একে একে সবাইকে ওদের সাথে পরিচয় করে দিল। অরিনের বেশ লাগছে। যাত্রা এরকম হট্টগোল না হলেই মজা নেই। যে ছেলেটি তাকিয়েছিল তার নাম সৌরভ। ওরা সবাই আদ্রিয়ানের সাথেই কাজ করে। ওদের কয়েকদিনের ছুটি ছিল, সবার সাথেই আড্ডা মজা এভাবেই চলছে। আদ্রিয়ান, একটা গান গা, তোর গান ছাড়া আড্ডা অসম্পূর্ণ। আদ্রিয়ান এতক্ষণ অরিনকে দেখছিল। সবার সাথে আড্ডা দিতে কত আনন্দ পাচ্ছে তা ওর চোখ দেখেই বোঝা যায়। অনেকের কথায় ঘর থেকে বের হলো, কিছু বলল না, কারণ জানে মানা করলেই এরা শুনবে না। তাই অনেকের থেকে গিটারটা হাতে নিল, কি ভেবে চোখে সানগ্লাস পরে নিল। ওর কাণ্ডে সবাই অবাক হলেও পাত্তা দেয়নি। অনলি এক কলি, অবুঝ মনে ঠিকানা, তুমি কি হবে মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে, কে তো বলো না। হরিণের মনে হলো আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে গান গাচ্ছিল। এমন অস্থির অস্থির লাগছে
ওর জানালায় হেলান দিয়ে হাজিয়ান ওর দিকে তাকালো। এদিকে সবাই আরেক কলি গাইতে বলছে ওকে। অরিন হুট করেই মিলালো পরের কলি। আমার চোখের মাঝে তুমি যে কালো, স্বপ্ন ভুবন জুড়ে তোমারই আলো। আমি তোমাকে বেসেছি কত ভালো ও প্রিয়। দুজনেই মিলালো। তুমি আমার, তুমি আমার, এর সুখে হবে যে মরণ। বেঁচে আছি এই পৃথিবীতে একটাই তুমি যে কারণ। ওদের গান শুনে সবাই মুগ্ধ। তনয়া সোহা অবাক, এত বছরে বোনকে গান গাইতে শুনে নাই। অরিনের এবার লজ্জা লাগছে। ওর কি হয়েছিল ও নিজেও জানে না। এরকম পাগলামি করলো ভাবতেই উঠে গেল। হাদিয়ান যেতে চেয়েছিল, কিন্তু ব্যাপারটা খারাপ দেখাবে। সবাই ভাবলো হয়তো বসে থেকে বোর হচ্ছে, তাই তানিয়া, সোহা আর আরিফাও হাতটায় বেশ মিশে গেছে। ফোনের বাহানা দিয়ে হাদিয়ানও উঠে অরিনের কাছে গেল। কি হয়েছে? অরিন কাদো ফেস করে বলল, কে জানে, হুট করেই এই গানের পরের কলি গাইতে ইচ্ছে হলো। না জানি সবাই কি ভেবেছে, আর কাকের গলা শুনে নিশ্চয়ই হাসছে। আজিয়ান হাসলো। কেউ কিছু ভাবছে না, আর তুমি দারুণ গাও। আগে কেন বলনি গান গাইতে পারো? আমি কোনোদিন গান গেয়েছি নাকি? গান কেবল শুনতাম, গুনগুন করতাম, কিন্তু গাইতাম না। আচ্ছা চলো, এখানে বেশ বাতাস, ঠান্ডা লাগতে পারে, আর বিপদ আপদের কথা তো বলা যায় না। একটা কথা বলবো? হুম। আপনি সানগ্লাস কেন পরলেন গান গাওয়ার আগে? আজিয়ান আমতা আমতা করলো। কি বলবে ও? ওর কেন জানি ইচ্ছে করলো অরিনকে দেখে গান গাওয়ার, কিন্তু ব্যাপারটা কেউ ভালোভাবে নিবে না, তাই ওই পদক্ষেপ। আসলে তাহলে কারো দিকে অত খেয়াল হবে না, তাই। ও আচ্ছা। অরিনরা পৌঁছে গেল। সবাই বিদায় দিয়ে গাইতে উঠলো। বাসায় পৌঁছাতেই সন্ধ্যা নেমে এলো। মা মামিরা আরো 1 ঘন্টা আগে পৌঁছেছে। সবাই খেয়ে দিয়ে রেস্ট নিতে চলে গেল। অরিন, সোহা গেস্ট রুমে, তনয়া, আরিফা আরিফার রুমে ঘুমাচ্ছে। আপু, হুম, হাদরিয়ান ভাইয়া কি ভালো, তাই না? আমরা তো ভেবেছিলাম ভাব থাকবে অনেক, আর দেখো কি সুন্দর মিশে গেছে। প্রত্যেক মানুষই মিশুক, কিন্তু অনেকেই সেটা প্রকাশ করতে চায় না, আর অনেকেই সেটাকে ভাবে লোক খারাপ বলবে। উনিও তেমন। তোমার সাথে ওনার বেশ জমে। হয়েছে, ঘুমা। সোহা আর অরিন ঘুমিয়ে গেল। সকাল 7টা বাজে। জার্নির কারণে আজ অরিন অভ্যাসের থেকে বেশি ঘুমিয়েছে। এখনো কেউ উঠেনি। অরিন উঠে সারা বাড়ি ঘুরল। এভাবেই ঘুরতে ঘুরতে ছাদে উঠল। কিছুক্ষণ সময় কাটিয়ে নেমে গেল। ল্যান্ডলাইন থেকে বাড়ির নাম্বারে কল করলো। কতক্ষণ মায়ের সাথে কথা হয়নি, 2বার রিং হতেই ধরলো। কেমন আছিস? বুঝলে কিভাবে আমি? সকাল সকাল ও বাড়ি থেকে তুই ছাড়া কেউ কল দিবে না? আচ্ছা, মা কোথায়? উঠান ঝাড়ু দিচ্ছে। এটা খবর ছিল। কিসের? তেরা আশিক রামু তোর জন্য কালকে হাত পা ছড়িয়ে কেঁদেছে। ওর কথা বাদ দাও। কাকি কাকা কেমন আছে? ভালো। আরো কিছুক্ষণ মায়ের সাথে কথা বলেই রেখে দিল। 8টা বাজে। হরিণ রান্নাঘরে উকি দিল। বুয়া কাজ করছে। টুকি? বুয়া ভ্রু কুচকে তাকালো, তারপর অরিনকে দেখে সালাম দিল। হরিণও ভ্রু কুচকে তাকালো। টুকি? ওর কথা বাদ দাও। কাকি কাকা কেমন আছে? ভালো। কিছু লাগবে ম্যাম? ম্যাম কেন বলো? আমি তো আপনার ছোট। নাম ধরে ডাকবে। আমার নাম অরিন। আর আপনার? বুয়া হাসলো। আমার নাম রেশমি। রেশমি খালা বলে ডাকে আদ্রিয়ান স্যার। রেশমি চুরি ডাকি তোমায়? রেশমি হাসলো। তোমার যেটা খুশি। তারপর দুজনেই খোশ গল্প করতে করতে মিলেমিশে কাজ শেষ করলো। সবাই উঠে গেছে ইতিমধ্যে। খাবার শেষে যে যার রুমে গেল। ও ইংরেজ বাবু। তোমাকে না বলেছি ইংরেজ বাবু ডাকবে না? আমি তো এটাই ডাকবো। বলো। বাইরে নিয়ে যাবেন? পড়া নেই? রাতে পড়বো প্লিজ। হাদরিয়ান কিছুক্ষণ ভেবে বলল ওকে। আস্তে আস্তে কেটে গেল কয়েকটা দিন। এরই মাঝে অরিনের অ্যাডমিশন টেস্টও শেষ, আর টিকেও গেছে। আজকে ওর কলেজে প্রথম দিন।
আদ্রিয়ানকে দিয়ে যাবে। তোমাদের কলেজের সামনে যে ভার্সিটি, আমি ওটাতেই পড়ি। কিন্তু আপনি তো জব করতেন। ওটা পার্ট টাইম জব, অভিজ্ঞতার জন্য। আপনি কোন ইয়ারে পড়েন? লাস্ট ইয়ার। আচ্ছা। বিথি রিদি জানে তুমি কলেজে এসেছো? না, অ্যাডমিশন টেস্টে দেখা হয়নি, তাই দেখার নো চান্স। আদ্রিয়ান অরিনকে কলেজের সামনে নামিয়ে দিয়ে বলল, সো বেস্ট অফ লাক ফর ইউর ফার্স্ট ডে। বাই। জি। আদ্রিয়ান গাড়ি নিয়ে ভার্সিটির দিকে গেল। অরিন লম্বা শ্বাস নিয়ে গেটের ভেতরে তাকালো, বেশ নার্ভাসও। গ্রামে প্রায় সবাইকে চিনে, তাই তখন এত ভয় কাজ করেনি। নতুন পরিবেশ, নতুন মানুষজনের মাঝে বেশ ভয় করছে ওর। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। এখন ওর মনে হচ্ছে বিথির দিকে জানানো উচিত ছিল, তাহলে কেউ তো সঙ্গী থাকতো। আর ও তো এটাও জানে না আদৌ ওরা চান্স পেয়েছে কিনা। হাজার কল্পনা জল্পনার মাঝে কেউ বলে উঠল, চলো। পাশ ফিরে আদ্রিয়ানকে দেখে বলে উঠল, আপনি? দেখো, তোমার প্রথম দিন, তুমি সম্পূর্ণ অপরিচিত এই পরিবেশে, তাই তোমার সঙ্গে যাওয়াটা জরুরি। তো চলো। অরিন হাসত। এতক্ষণে একটু হলেও সাহস পেয়েছে। আদ্রিয়ান ওর সাথে পা রাখলো কলেজে। আদ্রিয়ান ওর ক্লাস খুঁজে ওকে নিয়ে যেতে লাগলো। যাওয়ার পথে ওকে সব কিছু চিনিয়ে দিতে লাগলো। আপনি কি আগে এখানে পড়তেন? হঠাৎ এই প্রশ্ন? না, যেভাবে সব চিনিয়ে দিচ্ছেন মনে হলো তাই। আদ্রিয়ান হাসলো। তেমন কিছু না, আসলে ইউনিভার্সিটির সুবাদে সিনিয়র হিসেবে মাঝে মধ্যে কাজে আসা হতো। কি কাজ? তাই কলেজের কেউ ভুল করলে, অসভ্যতামি করলে বা টিজিং কমপ্লেন, যেগুলো টিচারদেরকে বলা যায় না, ওরকম কাজ করলে। আবার মাঝে মাঝে মেয়েদের সাথে ফ্লার্টিং করতেও। বলেই অরিনকে চোখ মারল। আপনি হ্যাপি ফাজিল। আর এটা তোমার ক্লাস? ওকে, ধন্যবাদ। এখনো তেমন কেউ আসেনি, আমি একটু থাকি, লোকজন কিছু আসলে না হয়ে যাব। অরিন হাসল। আদ্রিয়ান নিঃসন্দেহে একজন দায়িত্ববান মানুষ। অরিন ক্লাসে বসলো। আদ্রিয়ানও ওর বরাবর বসে আছে। সময়ের তুলনায় বেশ অনেকটাই আগে এসেছে। লোকজন আছে, তবে এই ক্লাসের লোকজন এখনো আসেনি। আচ্ছা, এই মেয়েগুলো তো এই ক্লাসের না, তাহলে এত উকি ঝুঁকি মারি কেন? তোমার কি আমার চোখে পড়ে না? মানে? আরে এই যে আমার মতো হ্যান্ডসাম একটা ছেলে তোমার সাথে বসে আছে, সেটা চোখে পড়ে না? আবার বলেন। কি? এখন যা বললেন। বললাম আমার মতো হ্যান্ডসাম একটা ছেলে। ওকে থামিয়ে, এর পরেরটা? সেটা তোমার চোখে পড়ে না? আপনি চোখে বলছেন। আদ্রিয়ান ভরকে গেল। যাক, দ্য গ্রেট ইংরেজ বাবু কিছুটা খাঁটি বাংলা বলতে শিখেছে। আদ্রিয়ান হাসলো। এই মেয়ের সাথে থাকলে মুড খারাপ হওয়ার চান্সই নেই। ইতিমধ্যেই অনেকে এসে পড়েছে। তো সবাই হাসছে। এখন থাকো তুমি, ক্লাস শেষে আমি পিক করব। বাই। ওকে, কিন্তু বাই না, আল্লাহ হাফেজ বলুন। আদ্রিয়ান হেসে বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আদ্রিয়ান চলে গেল। অরিন কিছুক্ষণ যাওয়ার পানে তাকিয়ে রইল। অরিনের ভালো লাগছিল না। অনেকক্ষণ হলো বিথি আর রিদির কোনো খবরই নেই। ক্লাসে রিদি ঢুকতেই হেসে উঠল। পাগলের মতো হাসছিস কেন? অরিনকে এত মিস করছিস যে এখন মনে হচ্ছে ও সামনেই বসে আছে। বিথি সামনে তাকিয়ে নিজেও অরিনকে দেখতে পেল। এদিকে অরিন গালে হাত দিয়ে ওদের কাণ্ড দেখছে আর মজা নিচ্ছে। সত্যি আমিও ওকে দেখতে পাচ্ছি। তাই বলেই দুজন আবারও সামনে তাকালো ভাবুক ভঙ্গিতে। দুজনেরই কি একসঙ্গে ভ্রম হচ্ছে। এবার অরিন ওদের রিয়েকশন দেখে হেসে দিল। কুত্তিগুলো, আমি সত্যি আছি। রিদি আর বিথি চমকে উঠল। বিথি আমাকে চিমটি দে তো। তুই আগে আমায় দে। দুজন দুজনকে চিমটি দিল। দুইজন এবার বুঝলো এটা সত্যি। দুজনেই অরিনের দুই পাশে বসে পড়ল। তুই এখানে কিভাবে? বল। শান্ত হ বলছি। অরিন সবটা বলল।
তাহলে তুই আমাদের সাথেই পড়বি? হুম। ইয়ে বলে এই দুজন অরিনকে জড়িয়ে ধরল। টিফিন টাইমে তিনজন মিলে ঘুরছে, দিদি কথা বলছে আর হাত নাড়াচ্ছে। এরকম পর্যায়ে হুট করে কারোর নাকে লাগলো। লোকটি হোমা বলে চেঁচিয়ে উঠল। বিথি অরিন বেশ ভয় পেল। কলেজের প্রথম দিনে না জানি কি হয়, গ্রামে থাকতে কিছুটা শুনতো শহরের ব্যাপারে। সরি সরি। চোখ কই থাকে এত ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে কথা বলা লাগি? আসলে দেখতে পাইনি। আমার নাক। বেশি লেগেছে? না না, বেশি কেন লাগবে? বেশি লাগলে তো ব্যথা করতো, তাই না? হেই যে, অত জোরেও লাগেনি যে আপনি চিল্লাচ্ছেন। আসো তোমাকে দিয়ে দেখাই। হৃদি চট করে অরিন আর বিথির পিছে গিয়ে দাঁড়ালো। আমার মতো পিচ্ছি মেয়ের হাতে চোট খেয়ে আত্মরা হয়ে গেলেন? কি বললে? ভাই সরি, ও একটু বেশি লাফায়। ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আরে আরিন না? জি ভাইয়া। তুমি এখানে? এখানে অ্যাডমিশন নিয়েছি। ও, তো এই ফড়িং বুঝি তোমার বান্ধবী? এই ফড়িংকে? আমি রিদি। একদম উল্টাপাল্টা নাম দিবেন না, পেঁচামুখো। আজ তার আছে, নয়তো যে কি করতাম। বলেই হন হন করে চলে গেল। নয়তো কি করতাম? ওর রিয়াকশনে হরিণ আর বিথি হেসে দিল। তুই ওকে চিনিস কিভাবে? হরিণ ওকে সব বলল। এক্সকিউজ মি। কথার মাঝে কারো আওয়াজ শুনে তিনজনই তাকালো। জি। আমি অগ্নি, তোমাদের ক্লাসমেট। তো আমরা কি করব? না মানে আমি নতুন, আসলে তোমরাই একটু ফ্রি মাইন্ডেড লাগলো আর সবাই কেমন ভাব দেখায়, তাই ফ্রেন্ডশিপ করতে এলাম। আচ্ছা আচ্ছা। হবে ফ্রেন্ড? অরিন মুচকি হাসলো। আমি অরিন, আমরা সবাই গ্রাম থেকে এসেছি। ওহ, এই জন্য গ্রামের মানুষদের মন পিওর থাকে। হরিণ হাসলো। এইভাবে হাড্ডা জমালো চারজন। কলেজ ছুটিতে হাজিয়ান এসে ওকে নিয়ে গেল। কেমন কাটলো দিন? অনেক সুন্দর। বেশি ক্লান্ত? না, বেশ ফুরফুরে। তো ঘুরতে যাবে? কোথায়? তোমাদের গ্রামে তুমি আমাকে ঘুরিয়েছো, এখন আমি তোমায় শহর ঘুরাবো। তনু, সোহা? ওরাও সেখানেই আছে। তাহলে চলুন। শহরের লেক সাইড এটা। হরিণ এক পাশে খেয়াল করলো তনু, সোহা ও আরিফা লেকের পাশে বসে গল্প করছে। ওদের কাছে এলো। হাজিয়ান যাবে তখনই ওর ফোন কল এলো রোজের। ঘুরতে যাবি? অলরেডি চলে এসেছি। লেক পারে? ওয়েট, আমরা সবাই আসছি। ওকে। হাজিয়ান ওদের কাছে বসলো। কিছুক্ষণের মাঝে সবাই চলে আসলো। হাজিয়ান ওদের সাথে কথা বলছে। হাই অরিন। হরিণ সালাম দিল। রিকি ওর ব্যবহারে মুগ্ধ হলো। ওরা আলাপ করছে তখন রোজও যোগ দিল। ছেলেরা এক টিমে গল্প করছে আর এদিকে মেয়েরাও। সবাই বেশ মিশে গেল ইতিমধ্যে। সন্ধ্যায় ওরা বাড়ি ফিরল। আপু, হুম। আজিয়ান ভাইয়ার ফ্রেন্ড আছে না? কত ফ্রেন্ডই তো আছে। আরে সৌরভ ভাইয়া। তো কি হয়েছে? আমি তোমার পাশে বসে দেখেছি, উনি শুধু তোমার দিকে তাকায়, তোমাকে মনে হয় পছন্দ করে। তো এত নজর যায় কেন? আরে এইভাবে তাকালে যে কেউই বুঝবে। অনেক কিছু বলল না। বাইরে থেকে আজিয়ান সবটা শুনল। ও নিজেও খেয়াল করেছে এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি ওর। ওর কেমন রাগ হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা বুঝছে না। হরিণ ওর ফুফাতো বোন বলে কি এমন, নাকি আর কিছু ভাবলো না। চোখ মুখ শক্ত করে এই রুমে গেল। নিজেকে নিজেই বকলো। যেই জিনিস ওর আগামী দিনের জন্য নিশ্চিত, সেই জিনিসকে ও প্রশ্রয় দিতে পারবে না। হরিণকে এখন ও এড়িয়ে চলবে সম্পূর্ণ। কেটে গেল আরো বেশ কিছুদিন। তনয়া সোহা চলে গেছে আজ। হরিণের ভীষণ মন খারাপ, কারণ এই কয়েকদিন হাজিয়ান ওর সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। আর এখন তনয়া সোহাও নেই যে একাকিত্ব দূর হবে। আরিফাও স্কুলে থাকে, এরপর কোচিং। হাজিয়ান তাও যতটুকু কাজের ফাঁকে থাকে, কিন্তু প্রয়োজন ছাড়া কথা বলে না। ওর হঠাৎ এমন ইগনোর অরিন মানতে পারছে না। খুব ইচ্ছে হচ্ছে ওর বলতে কেন এমন করছে সে জানে না কষ্ট লাগে, কিন্তু কোথাও একটা কিন্তু থাকে। আর ইগনোরে ওর কেন কষ্ট লাগে
ব্রেক টাইমে অরিন, অগ্নি, বিথি দিদি বসে আছে মাঠে গোল হয়ে। বিথি মুখ বেজার করে রেখেছে। মুখ কেমন কেন তোর? আকাশের কথা মনে পড়েছে ওর? তাহলে কল দে। কল তো রোজ দিই, দেখতে হচ্ছে ভীষণ ইচ্ছা করছে। এই ব্যাপার, তাহলে ভিডিও কল দে। উফ, আমরা কি স্মার্টফোন, বাটন ফোন, শুধু সিম চলে। তাহলে এক কাজ কর, চোখ বন্ধ কর, দেখবি আকাশ তোর সামনে আছে মনে হবে। তুই আর তোর বুদ্ধি। বুদ্ধি না, আসলে আমরা যাকে ভালোবাসি চোখ বন্ধ করে তাকে অনুভব করতে চাইলে তারা ঠিক আমাদের সামনে আছে বলে মনে হয়। এমন হয় নাকি? একবার করেই দেখ না। ভালোবাসা কেমন? সবাই তাকালো হরিণের দিকে। বিথি মুচকি এসে বলল, ভালোবাসা স্বতঃস্ফূর্ত এক অনুভূতি। এর প্রকাশ সহজ মনে হলেও ভালোবাসার মধ্যে রয়েছে জটিলতা এবং বহুমাত্রিকতা। ভালোবাসা কেউ পেয়ে হয় আনন্দে মাতোয়ারা, আর কেউ হারিয়ে ধরে বোতল না হয় কলম। আবার এই ভালোবাসা কেউ পেয়ে পস্তায়, কেউ হারিয়ে পস্তায়, আবার কেউ বা পাওয়ার জন্য শতবার পস্তাতে থাকে। তো এ ভালোবাসা নিয়ে কত শত কবি, সাহিত্যিক কত শত গল্প, কবিতা রচনা করেছেন। কারো রচনায় ভালোবাসার মধুরতা প্রকাশ পেয়েছে, তো অন্য কারো রচনায় ভালোবাসার তিক্ততা। আবার কারো রচনায় আঙুর রকমের ভালোবাসা বর্ণনা পেয়েছে। ভালোবাসা অতি ছোট হলেও এর অনুভূতি বিশাল। সারসংক্ষেপ হয়তো এর নেই। যাকে আমরা ভালোবাসি তার দোষ গুণ সব কিছুতেই ভালো কিছু খুঁজে নিই। তার সাথে থাকলে মনে হয় আর কিছু লাগবে না। যাকে এক নজর দেখার জন্য মন উতলা হয়, যার সাথে একটু কথা বলার জন্য ছটফট করে মন, যার অবহেলা সইতে পারা যায় না, তাকে আমরা ভালোবাসি। আর তার প্রতি আসা অনুভূতিই হলো ভালোবাসা। ভালোবাসায় পিএইচডি প্রাপ্ত আমাদের বিথি। যখন কাউকে ভালোবাসবি বুঝবি, তখন মিলিয়ে নিস। হয়েছে, এবার আমার ট্রিক অ্যাপ্লাই কর। বিথি চোখ বন্ধ করলো। হরিণও কি ভেবে চোখ বন্ধ করলো। চোখের সামনে ভেসে উঠলো প্রথমেই নিজের পরিবার। হাসলো অরিন। এরপর আস্তে আস্তে আদ্রিয়ান। ওর সাথে কাটানো মুহূর্তগুলো, খুনসুটির সব মস্তিষ্কে বাজছে ইংরেজ বাবু। ঝট করে চোখ খুলে হরিণ। নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে ওর, অস্থির লাগছে ওর। এটা কি আদৌ ভালোবাসা? চল, ক্লাস স্টার্ট হবে। অরিন আনমনে উঠে দাঁড়ালো। এদিকে বিথি আকাশের কথা ভাবতে ভাবতে কারোর সাথে ধাক্কা খেলো। সরি, খেয়াল করিনি। কেন মামুনি, কারোর স্বপ্নে বিভোর চলে বুঝি? সেটার কথার ধরন দেখে নাক ছিটকালো রিদি। পাশে আরেকটা ছেলে বলে উঠল, তো বেবি কোন ইয়ার তুমি? বিথি চল। বলেই বিথিকে টেনে নিয়ে যেতে লাগলো। পেছনে অরিন আর রিদিও। আরে মামা, একাই কি? তিনজনকে নিয়ে মজা করবে, আমাদেরও চান্স দাও। বলেই উচ্চস্বরে হেসে উঠল। অগ্নি তেরে যাবেই তার আগে ছেলেটার গালে সজোরে কেউ থাপ্পড় মারল। ঘরে মা বোন নেই, মেয়েদের কিভাবে সম্মান করতে হয় শেখায়নি আপনাদের? তোমার এত বড় সাহস? সাহসের কি দেখলেন? এতক্ষণ ঝামেলা চাইনি বলে আমরা চুপ করে যাচ্ছিলাম, কিন্তু আপনি উল্টো আরো বাজে কথা বলছেন। তোমার তো হরিণের দিকে তেরে যেতে গেলে অগ্নি সামনে আসে। পাশে ছেলেটি বলে ওঠে, দোস্ত স্যার, এমনি লোক জড়ো হয়ে গেছে, চল। তোমার আমি দেখে নিব। বলেই চলে গেল। হরিণ ক্লাসের মাঝেও আদ্রিয়ানকে নিয়ে ভাসিও। ক্লাসে মন দিতে পারছে না বলে পারমিশন নিয়ে ওয়াশরুমের দিকে গেল মুখে পানির ছিটা দিতে। মুখে পানি দিবেই এমন সময় কেউ ওর মুখ চেপে ধরে। হরিণ ছোটাছুটি করতে থাকে, কিন্তু শক্তির সাথে পেরিয়ে ওঠে না। একটা ফাঁকা ক্লাসে এনে ওকে ছাড়া হয়। ওই নদীর দিকে তাকিয়ে দেখলো সেই ছেলেগুলো। আমাকে তারপর মানো না, এর ফলে কি হয় দেখো। অরিন জমে গেছে। ওদের ইন্টেনশন কি তার ওই ছোট্ট মস্তিষ্ক বুঝে গেছে। ছেলেগুলো ওর দিকে এগিয়ে, হরিণ তবুও দাঁড়িয়ে। এরকম পরিস্থিতিতে কখনো না পড়ায় হিতাহিত জ্ঞান ওর মাঝে নেই। আগে শুধু শুনতো, এখন একটু ভয়ও পাচ্ছে। এখন সামনেই তার সেই ঘটনা। দরজা খোলার আওয়াজে ছেলেগুলো দরজার দিকে তাকালো। আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো ঢোকিল। আদ্রিয়ানকে সবাই চেনে, আর এইরকম কিছু শুনে এসে থাকলে ওদের আর হাসতে থাকা হবে না। কি হচ্ছে এখানে? মানে ভাইয়া, একটু কথা বলছিলাম।
একটা মেয়েকে একা ক্লাসে টেনে এনে দরজা আটকিয়ে তোরা কি কথা বলছিস? আমি কি মূর্খ? হাজিয়ান সব জানে ভেবেই ক্লাসে আরেক দরজা দিয়ে পালালো ওরা। হাজিয়ান ওদের পিছু যেতে চাইল, কিন্তু অরিনকে ওর স্বাভাবিক লাগলো না। অরিনের কাছে গেল। অরিন, অরিন এক পলক ওর দিকে তাকিয়ে জ্ঞান হারালো। হাজিয়ান ওকে বাহু ধরে হাঁকড়ে রাখলো। এক জুনিয়রকে বলেছিল অরিনের খেয়াল রাখতে। ও নতুন, সেই জুনিয়রই দেখে ওরা অরিনকে এখানে আনছে। সুবিধার মনে হয়নি বলে ও আদ্রিয়ানের কাছে যায়। সব শুনে আদ্রিয়ান এর রাগ হয়। এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে আসে। ওরা দরজা ভালোভাবে আটকায়নি, যেই কারণে এক ধাক্কায় খুলে গেছে। জুনিয়র ছেলেটা না দেখলে কি হতো ভাবতেই আদ্রিয়ানের শিউরে উঠছে। অরিনকে কোলে নিয়ে বাইরে এলো। ক্লাস চলছে তাই বাইরেই তেমন কেউ নেই। এখন ভার্সিটি থেকে গাড়ি বের করতে টাইম লাগবে, তাই একটা রিক্সা নিল। অরিন এখনও ওর বুকের মাঝে আবদ্ধ। আদ্রিয়ানের একদিকে যেমন ভালো লাগছে তেমন টেনশনও হচ্ছে। মেয়েটার হলো কি? কাছে একটা ছোট ডক্টরের চেম্বারে নিল। ও সব বলার পর ডক্টর বলে আকস্মিক ভয়ের কারণে এমন হয়েছে, একটু কেয়ার করলেই ঠিক হবে। হয়নি জ্ঞান ফিরেনি। ভাবলো এখন আর কিছু করবে না, যদি রাস্তায় বেশি ভয় পায় কারো। এই জন্যই ওভাবেই বাসায় নিয়ে এলো। বাসায় অরিনকে এইভাবে দেখে মাও আমি চিন্তিত। আদ্রিয়ান ওদের আশ্বস্ত করলো। রুমে ওকে নিয়ে গিয়ে শুয়ে দিল। পানির ছিটা দিতেই অরিন চোখ খুলো, কিন্তু ভয়ের চাপ। তড়িঘড়ি করে উঠে সামনে আদ্রিয়ানকে দেখে জাপটে ধুলো। অরিন কাঁদছে। আলাপে শুরু থেকে আজ অব্দি ওকে সব সময় হাসতে দেখেছে। এভাবে কাঁদতে দেখে আদ্রিয়ানের কষ্ট হচ্ছে। ওকে সামাল দেওয়ার চেষ্টা করছে। ফিরাক, সরি পাখি, কিছু হয়নি। ওরা কেউ নেই, তুমি ঘুমাও একটু। আদ্রিয়ান অরিনকে শুইয়ে দিল। ওর মাথায় হাত বুলাতে লাগলো। এক সময় অরিন ঘুমিয়েও গেল। আদ্রিয়ান ওর মুখের দিকে এক নজর তাকিয়ে এলো। যতই ভাবে দূরে থাকবো ততই কোনো না কোনো ভাবে কাছে এসে পড়ি। আমার অবুঝ মনের ঠিকানায় যে তুমি বাসা বেঁধেছো অরি পাখি, সেই বাসাতে যে একটু একটু গড়ে তুলছো তোমার অবুঝ দিনের গল্প। কি হবে এর পরিণাম? অরিনের চোখের পানি কথা মনে পড়তেই আদ্রিয়ানের চোখ মুখ শক্ত করলো। ওদের আমি ছাড়বো না, তোমাকে কাটানোর ফল পাবে ওরা। অরিনের কপালে অরিনের অজান্তেই ঠোঁটের পরশটি বেরিয়ে গেল। ও এত সহজে ছাড়বে নাকি? কালকে ছেলেগুলো আজকে হাসপাতালে। কথাটা শুনেই অরিন চমকে উঠল। কি? কে বা কারা জানি মেরে হসপিটালের সামনে ফেলে গেছে। একদম ঠিক হয়েছে। কিরে অগ্নি, কি ভাবছিস? ভাবছি রাগী মেয়েদের দিয়ে বেশি বেশি কাপড় ধোয়ানো উচিত। কেন? কারণ তাদের রাগ যত বাড়বে কাপড় চোপড় তত বেশি আঁচড়াবে, এতে তাড়াতাড়ি কাপড় পরিষ্কার হবে। বলেই 32 পাটি দাঁত বের করে হাসলো। রিদি ওর মাথায় চাটি দিয়ে বলল, তুই আর তোর ভাবনা। অরিন আর বিথি হাসলো। চল ক্লাসে। আমি আজকে পড়ি নাই রে। ক্লাস মিস গেলে আরো কিছু পাবি না। দুজনেই গেল। সবাই গিয়ে দেখলো স্যার অলরেডি এসে গেছে। স্যার আসবো? স্যার হাতে থাকা ঘড়ি দেখে বললেন, আমি এসেছি 5 মিনিট হয়ে গেছে। কিন্তু স্যার ক্লাস শুরু আর 10 মিনিট বাকি। জি স্যার। তোমরা আমাকে টাইমিং শেখাও। ধমকে উঠল। সরি স্যার, আর হবে না। ওকে, কাম ইন। বইরা মেবি বউয়ের সাথে ঝগড়া করে আসছে। সিটে বসতে বসতে অগ্নি বলল। তাই শুনে রিদি ফিক করে হেসে দিল। হে ইউ, স্ট্যান্ড আপ। রিদি দাঁড়ালো। হাসছিলে কেন? পাশ থেকে অরিন ফিস ফিস করে বলল, আপনার ভুঁড়ি দেখে। রিদি তা শুনে স্যারের পেটে তাকালো। ভুঁড়ি দেখে আবারও হেসে দিল। বেয়াদব, তাও হাসছে। এই পড়া পারো? ইয়ে মানে স্যার। বলো তো, আইনস্টাইন কিভাবে আলোর বেগ পরিমাপ করলেন? এমন প্রশ্ন বই আছে স্যার। ফাজিল, বই খুলে দেখেছিস? এই তুই বল জলদি। রিদি একটু ভাবলো। স্যার, আমার যা মনে হলো, আলো যেহেতু অনেক বড় জিনিস, মানে বিশাল জিনিস, সেহেতু আইনস্টাইন প্রথমে একটা 200 গজ ফিতা নিয়েছিলেন। তারপর মাঝখান থেকে অগ্নি ফর্ম কেটে বলল, হয়নি স্যার। রিদি কি ধরনের গাধা চিন্তা করেন?
আরে আলো কি জামা কাপড় নাকি যে ফিতা দিয়ে মাপবো? বাহ, তুই তাহলে ভালো স্টুডেন্ট। এবার তুই বল। শুধুই ভাবলাম তুই অকর্মা, এবার বল। অগ্নি একটু ভাব নিয়ে বলল, জি স্যার, আসলে আলো হইল আলুর মতো ভারী, তাছাড়া তখন গজ ফিতা আবিষ্কারই হয়নি, তাই তখন মাপামাপির কাজে দাঁড়িপাল্লা ছাড়া উপায় ছিল না। স্যার হতভম্ব। হোয়াট? জি স্যার, দাঁড়িপাল্লা ছাড়া উপায় ছিল কি আর কোনো? বলেন স্যার, আপনিই বলেন। স্যার একটু থামলেন, তারপর বলতে লাগলেন, আহা, তোদের কি প্রতিভা! তোরা তো একসময় আইনস্টাইনকেও ছাড়িয়ে যাবি। বাহ! ক্লাসের সবাই মুখ চেপে হাসল। অগ্নি আরো ভাব নিয়ে বলল, জি স্যার, আমরাই ভবিষ্যৎ। তোরা ঢেঁড়স, বের হয় দুইটা আমার ক্লাস থেকে। কিন্তু স্যার। জলদি। রিদি আর অগ্নি বাইরে এসে দাঁড়ালো। বেচারারা। খুব আফসোস হচ্ছে বুঝি? অরিন ভরকে গেল। হানমনি জোরেই বলে ফেলেছে। অরিন মেকি হেসে বলল, ইয়ে মানে স্যার, বন্ধু তো একটু আফসোস করবো না? ওহ আচ্ছা বন্ধু, তাইলে মামুনি যাও, কষ্টটাও ভাগ করে নাও। অরিন চোখ বড় বড় করে তাকালো। আমি কি করলাম? আরে বন্ধু তো যাও। স্যার এটা ঠিক না। গো। অরিন মুখ ফুলিয়ে উঠে দাঁড়ালো, বাইরে বের হয়ে গেল, আবার ফিরে আসলো। কি হলো? একটা কথা বলবো স্যার? বলো। কালকে এস চ্যানেলে একটা এডি দেখেছি ভুঁড়ি কমানোর। ওই ঔষধটা কিনে খাবেন, দেখবেন আপনার ভুঁড়ি একদম গায়েব। স্যার হতভম্ব, নিঃশ্বাস আটকে পেট লুকানোর চেষ্টা করলো। এতে কোনো লাভ হবে না স্যার। স্যার ধমকে বলল, গেট আউট। অরিন এক দৌড় দিল। বিথি হাসপাস করছে। স্যার নিঃশ্বাস নিয়ে বিথির দিকে তাকালো। তুমিও কি যেতে চাও? বিথি 32 পাটি দাঁত কেলালো। আউট। বিথি অপেক্ষা না করে উঠে গেল। এক একটা অকর্মা। স্যার। স্যার এবার অসহায় ভাবে তাকালো। ভুঁড়ির সাথে টাক মাথার সমস্যাও দূর করে ওইটা বলেই দৌড়। স্যার কপালে হাত রেখে বলল, আজকে কার মুখ দেখে উঠছিলাম খোদা। রিদি আর অগ্নি মাঠে এসেছে। বুইড়া বেটার বউয়ের সাথে ঝগড়া করে আমাদের সাথে লাগে। এক স্যার। কি করো? গাছের নিচেও বাতাস নেই। আচ্ছা, তোর গরম লাগলে তুই কি করিস? কি আবার করব? এসির পাশে গিয়ে বসে পড়ি। তাতেও যদি তোর গরম না কমে? তখনই এসি অন করি। ধুর ফাজিল মেয়ে। তোরা আর তোদের কথা। বলেই দুম করে বসে পড়ল। তুই এনে কেন? আর বলিস না, ওই বুইরা আমাকেও বের করে দিয়েছে। ওয়াও। ওয়া ওয়া করিস না। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দে। বল। ধর একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলি লাইন ভাঙা, তখন কি করবি? ট্রেন থামাতে লাল নিশান ওড়াবো। যদি রাত হয়? লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে? তাহলে আর কি, আমার বোনকে ডাকবো। বোনকে? কেন? হরিণ হেসে বলল, ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। বিথি ওর মাথায় থাপ্পড় দিল। ভালো আর হলি না তোরা। তিনজন একসাথে। তোকেও বের করে দিছে? বিথি ওপর নিচ মাথা নাড়ল। চারজনই কিক করে হেসে দিল। অরিন। হাটটায় আদ্রিয়ানকে দেখে তিনজনে ভরকে গেল। অগ্নি আদ্রিয়ানকে চিনে না। অগ্নি অরিনের কানে কানে ফিসফিস করে বলল, এটা কে রে? ইংরেজ বাবু। কি? কিছু বলবেন? তোমার ক্লাস চলছে আর তুমি এখানে কেন? হরিণ আমতা আমতা করে বলল, আসলে। বাইরে এসো। বলে গেটের দিকে গেল। ভাইয়া কি খেপে আছে? কে জানে, আমি যাই। বাই। আল্লাহ হাফেজ। বলেই অরিন চলে গেল। অরিন বাইরে এসে দেখলেও আদ্রিয়ান গাড়িতে বসে আছে। আমি কি ক্লাস করব না? উঠো। কিন্তু। উঠো। বেশ জোরেই বলল। অরিন উঠল। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিল। ছেলেটাকে
কোন ছেলে? যার সাথে কথা বলছিলে।